হ্যালো বন্ধুরা, সবাইকে বিহাইন্ড দ্য স্পটলাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা জানেন বিহাইন্ড দ্য স্পটলাইট চ্যানেলে আমরা চেষ্টা করছি বিভিন্ন সেক্টরের যে সফল মানুষগুলো রয়েছে সেই সফল মানুষগুলোর গল্প এবং আপনাদের অনুপ্রেরণার কারণ হিসেবে আমরা সেটি ব্যাখ্যা করার এবং তাদের গল্প শুনবো। আপনারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য গেস্টের সাথে লাইভে যুক্ত হতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে আপনারা জানেন আমাদের সাথে গেস্ট হিসেবে লাইভে যুক্ত হবেন মেহেদী হাসান শরীফ, স্পেনের ভ্যালেন্সিয়া থেকে। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। শরীফ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার স্ক্রিন কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। শরীফ, প্রথমেই স্বাগতম জানাই বিহাইন্ড দ্য স্পটলাইট চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আমরা এখানে চেষ্টা করব বিভিন্ন বিষয় বা বিভিন্ন সেক্টরের আমাদের যারা সিনিয়র আছেন বা আমাদের যারা এই পথটা পাড়ি দিয়েছেন সেই বিষয়গুলো গল্পগুলো জানতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের অধিকাংশই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে হুম। তাদের স্বপ্ন থাকে বিদেশে গিয়ে আহ, পড়াশোনা করার, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এর বিষয়গুলো, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। কারণ তুমি নিজেও একজন স্কলারশিপ নিয়ে এখন স্পেনে আছো, তাই সেই বিষয়গুলো তুমি পথটা অতিক্রম করেছো। আশা করি সেই বিষয়গুলো তোমার জানা আছে, যার প্রেক্ষিতে সেই বিষয়গুলো আমরা যদি আলোচনা করি হয়তোবা আমাদের মাধ্যমে আমাদের যারা জুনিয়ররা আছে বা যে সকল অ্যাপ্লিকেন্টরা যেতে চায় তারা উপকৃত হবে আশা করি। তো আমি প্রথমেই অনুরোধ করব, সংক্ষেপে তোমার যদি পরিচয়টা একটু দিতে সংক্ষেপে। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ মেহেদী হাসান শরীফ। আমি পড়ালেখা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমার ফ্যাকাল্টি ছিল এগ্রিকালচার ফ্যাকাল্টি। সেখান থেকে আর কি আমি আমার অনার্স শেষ করছি, এবং পরবর্তীতে মাস্টার্স করতেছিলাম এন্টোমোলজি ডিপার্টমেন্টে। যদিও শেষ করতে পারিনি, তো এরপরে এখানে চলে আসলাম। বর্তমানে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্লান্ট হেলথের মধ্যে আর কি। প্লান্ট হেলথে আছি, এবং মাত্র 2 মাস হলো ইউরোপে আছি, এই আর কি। আচ্ছা, তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপ অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। হুম, হুম। এই পথ পাড়ি দেওয়ার পেছনে মানে অনুপ্রেরণা কি ছিল? যে কেমন, মানে প্রথম থেকে মনে হয়েছিল যে ইউরোপে বা উচ্চশিক্ষার জন্য যেতে হবে, নাকি বিশ্ববিদ্যালয় জীবনে এসে মনে হলো যে পড়াশোনা শেষের দিকে যে এখন একটু বিদেশের দিকে যাওয়া যাক? আসলে এখানে আমার ক্ষেত্রে আমি ডিসিশনটা শেষ দিকে নিয়েছিলাম। কারণ আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি পরিবারের একমাত্র ছেলে, যার কারণে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমে চিন্তা ভাবনা ছিল দেশে সেটেল হওয়ার জন্য, যেহেতু পরিবারের একমাত্র ছেলে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি মানে বাইরে যাব। তো সেই ক্ষেত্রে প্রথমে পরিবার সায় না দিল, পরবর্তীতে ফ্যামিলি থেকে বলছে যে আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার মতো চিন্তা ভাবনা করতে পারো। তো তখন যখন আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাইলাম যে না, আমার ফ্যামিলি রাজি আছে, তখন সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমি এটা চেষ্টা করতে পারি। আর এক্ষেত্রে আমার হচ্ছে যে আমি ডিরেক্ট ইউরোপে আসবো সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তা ভাবনা ছিল যে আমার একটা হায়ার স্টাডি করা লাগবে, আমার বাইরে যেতে হবে, সেটা ইউএসএ হোক ইউরোপ হোক। তবে আমার মেইন টার্গেটটা ইউএসএ ছিল। এর কারণ হচ্ছে যে আমাদের যে সিনিয়র আছে তাদের ম্যাক্সিমাম ইউএসএ তে আছে। তো তাদের কাছ থেকে আমরা সব সময় গাইডলাইন পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আর কি, আর যেহেতু আপনারা জানেন যে ইউএসএ তে কাজ করা যায় না, ইউএসএ তে যেহেতু কাজ করা যায় না স্টুডেন্ট ভিসায়, সেই জন্য হচ্ছে তাদের ওখানে স্কলারশিপ বেশি থাকে। তো যেহেতু স্কলারশিপ এবং ফান্ডিং বেশি থাকে, সেই জন্য ইউএসএ তে অ্যাপ্লাই করা আমাদের জন্য কিছুটা সহজ। সেই জন্য আর কি আমার প্রথম চিন্তা ভাবনা ছিল ইউএস এর দিকে, এই আর কি। কিন্তু পরবর্তীতে ইউরোপে চলে আসলাম। আমেরিকা বা ইউরোপ,
আসলে উচ্চশিক্ষার জন্য দুটি আসলে পূর্ণ স্থান। যেমন আমেরিকার প্রভাব রয়েছে উচ্চশিক্ষায়, তেমনি ইউরোপেরও প্রভাব রয়েছে। তবে ইউরোপের একটি দেশে স্কলারশিপ পেলে আসলে যে পুরো ইউরোপের বা ইউভুক্ত যে দেশগুলো, সবগুলো দেশ ভ্রমণের যে একটা বিশাল সুযোগ, সেটিও আসলে হয়তো পাওয়া যায়। তো আমরা আসলে জানতে চাই যে আপনার ছেলেবেলাটা কেমন ছিল, অর্থাৎ আপনার কোথায় বেড়ে ওঠা বা বড় হওয়া, বা স্কুল কলেজ গুলো কোথা থেকে ছিল, এ বিষয়ে সংক্ষেপে। আচ্ছা, আমি আমার আব্বু পুলিশ অফিসার ছিলেন। তো যে কারণে দেখা গেছে যে আমার এক এক সময় এক এক জায়গায় থাকা পড়ছে। আমার জন্ম কুমিল্লায়, এরপর পরবর্তীতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে পরে চাঁদপুরে আর কি আমার পড়ালেখা শুরু হয়। চাঁদপুরে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত। এরপর ঢাকায় চলে আসি আমরা। তো ঢাকায় ক্লাস 4 থেকে আমার এখানে ইন্টার পর্যন্ত আমি এখানেই ছিলাম। আমার এসএসসি দিছি হচ্ছে ঢাকায় একে হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং আমার আর ইন্টার পরীক্ষা দিয়েছি ঢাকা কলেজ থেকে। পরবর্তীতে অনার্সের জন্য তো বাকিতে চলে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে ছোটবেলা থেকেই আসলে পড়াশোনার প্রতি শরীফের একটু আগ্রহ ছিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকা কলেজ, এখানে ইন্টারমিডিয়েট আসলে বাংলাদেশের প্রথম কলেজ, পাশাপাশি একটি সুনামধন্য কলেজ, সেখান থেকে ইন্টারমিডিয়েট করা আসলে অধিকাংশেরই স্বপ্ন থাকে। পাশাপাশি যারা বিজ্ঞানের থাকে, তাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর পরেই কিন্তু আসলে বাকিবি চয়েসের লিস্টের উপরের দিকে থাকে, কারণ বাকিবিতেও আহ, একটা বাংলাদেশের যে কৃষি ক্ষেত্রে যে বিপ্লব, সেই বিপ্লব আসলে বাকিবির মাধ্যমেই ঘটে থাকে। তো আসলে যখন বাকিবিতে বা মানে শিক্ষা রত ছিলেন, তখন বাকিবিতে শিক্ষা জীবন মানে কেমন মনে হয়েছে পড়াশোনার সাথে? বা এমনও তো হতে পারে যে প্রথম চয়েস হয়তো বা, যেহেতু ঢাকা কলেজ, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ছিল, সেখানে চান্স না পাওয়া বা সেখানে ভর্তি না হয়ে বাকিবিতে ভর্তি হওয়া, এই বিষয়গুলো প্রথম দিকে কেমন মনে হতো নিজের কাছে? এইদিকে আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয়নি। প্রথম দিকে আমার যেটা ছিল, আমি চেয়েছিলাম একটা সিএসসি বা এই রিলেটেড সাবজেক্টে পড়ালেখার জন্য। কারণ আমার ছোটবেলা থেকে আর কি কম্পিউটার বা এসব জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি ছিল, এবং এসব জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করতে ভালো লাগতো। তো সেই আগ্রহ থেকেই চিন্তা ভাবনা ছিল সিএসসির জন্য। কিন্তু আশানুরূপ রেজাল্ট হয় নাই। কুয়েট বুয়েটে কোনো সাবজেক্ট পাইনি, কিন্তু কুয়েট চুয়েট এগুলাই সাবজেক্ট আসছিল, কিন্তু যেটা চাইছিলাম সেটা হয়নি। পরবর্তীতে বাকিতে যখন পরীক্ষা দিলাম, তখন যখন দেখতেছি যে আমি ওইখানে আমি ফার্স্ট সাবজেক্টই পাচ্ছি, এগ্রিকালচার পাচ্ছি, তখন পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে কোনটা সিলেক্ট করা আমার জন্য বেটার হবে। তখন আমার বাসা থেকে বলছিল, তোমার যেহেতু সিএসসি এর প্রতি অনেক ইচ্ছা, তুমি চাইলে প্রাইভেটেও পড়তে পারো, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে আমার জবের ক্ষেত্রে, এবং আমি যদি বাইরে যেতে চাই, সেক্ষেত্রে আমার রিসার্চের ক্ষেত্রেও আমার এগ্রিকালচার একটা অনেক বড় অপশন। কারণ এটার ডিমান্ড কখনোই কমবে না, এটার ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে। এবং এই দিকে আমার যে এগ্রিকালচার সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল আগে, তা নয়। কিন্তু পরবর্তীতে যখন আর কি এখানে আসি, আমি ডিসিশন নিতে বেশি দেরি করিনি। পরবর্তীতে যখন বাকরিতে যাই, তখন আমার কাছে সবকিছুই ভালো লাগে। এর একটি বড় কারণ ছিল যে ওইখানকার মানে বাকৃবির সবকিছু সকল কাজকর্ম দেখা যায় প্র্যাকটিক্যাল বেসড। তো হাতে কলমে যখন আমরা জিনিসপত্রগুলো করতেছি, তখন আমাদের কাছে সেই জিনিসগুলো ভালো লাগে, এবং আমি মোটামুটি ভালো এনজয় করেছি এই সময়টা। আচ্ছা, তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো ছিল সেখানেও সুযোগ ছিল, কিন্তু পছন্দের যে সাবজেক্ট ছিল সিএসসি, সেটা না আসায় আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে আসলে ধাবিত হওয়া। আসলে বিষয়টি হচ্ছে যে অনেক সময় শখের যে বিষয় থাকে আমাদের, সেটি পূরণ না হলেও দেখা যায় যে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সময় তার চাইতে অনেক বেশি দিয়ে থাকেন। আমি বলবো এক্ষেত্রে শরীফ হয়তোবা ভাগ্যবান। সেক্ষেত্রে সে তার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাতে যে অবস্থানটা যেতে পারতো, হয়তোবা সৃষ্টিকর্তা তাকে তার চাইতে ভালো অবস্থানে নেওয়ার যে প্ল্যান ছিল, আসলে সৃষ্টিকর্তার যে একটা প্ল্যান থাকে, যে আমাদের প্ল্যানের বাইরেও একটা মাস্টার প্ল্যান থাকে, সেই প্ল্যানের অংশই তো বা আজকে এই পথে শরীফকে গমন করেছেন। তা আসলে যে মানুষ যখন মানে বৃত্তি বা মানে অনার্সটা শেষ হলো, অনার্স শেষ হওয়ার পরে তো বাংলাদেশের প্রেক্ষাপটে থাকে যে বিসিএস দেয় সবাই। বিসিএস বাংলাদেশের একটা বড় পরীক্ষা।
পাশাপাশি দেখা যায় যে বিসিএস এ তো সে এগ্রিকালচারে অনেকগুলো আলাদা টেকনিক্যাল পোস্ট থাকে এবং তুলনামূলকভাবে সহজ হয় এগ্রিকালচার থেকে ক্যাডার হওয়া। তো সেই ক্ষেত্রে এই বিসিএস বাদ দিয়ে যে বিদেশে পাড়ি দেওয়া এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ বা কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে কিনা? এখানে চ্যালেঞ্জ বলতে যেটা ছিল, মানে প্রিপারেশনটা সম্পূর্ণ আমি একাই নিয়েছি। যেমন আমাদের ভার্সিটি থেকে প্রতিনিয়ত আর কি যে উচ্চশিক্ষার জন্য যে পরিমাণ স্টুডেন্ট বাইরে যাচ্ছে বা আগ্রহ দেখাচ্ছে সেটা প্রতিনিয়তই বাড়তেছে। কিন্তু আগে কম ছিল, আস্তে আস্তে বাড়তেছে। না, আমাদের সময় মোটামুটি ছিল, কিন্তু অত বেশি পরিমাণে ছিল না। বা আমার যে ক্লোজ ফ্রেন্ড যারা ছিল সবাই আর কি বিসিএস এর জন্য পড়তেছিল। তো আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমি যেহেতু মোটামুটি ঠিক করছি আমি বাইরেই যাব বা আমি বাইরে যাওয়ার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশে কোনো পরীক্ষা দিব না এবং কোনোটা অ্যাপ্লাই করবো না। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, সেই জন্য আমি আর বিসিএস এ অ্যাপ্লাই করি নাই। কারণ আমার চিন্তা ভাবনা ছিল আমি একদিকে থাকবো, সেটা প্রথম বছর হোক, পরবর্তী বছর হোক, যতদিনই লাগুক আমি ইনশাল্লাহ লেগে থাকবো। এটাই আমার আর কি চিন্তা ভাবনা ছিল। তো সেই জন্য প্রথম দিক থেকেই মানে পুরোপুরি যে আমার যে প্রক্রিয়াটা, যেমন আইএলটিএস দেয়া বা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া, সেই জিনিসটা আমি একাই নেই। তবে সেক্ষেত্রে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের বাকৃবির জন্য। তো সেখানে আর কি হায়ার স্টাডির সেই যে কোনো তথ্য শেয়ার করা হয় ওইখানে। বা আইএলটিএস এর জন্য দেখা যায় কি যে বাংলা আইএলটিএস নামে একটি অনেক ফেমাস গ্রুপ আছে। এরকম অনেকগুলো গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে বিভিন্ন সাজেশন পাই যাও। তো ওই সাজেশন গুলো কিরকম যে কিভাবে কি পড়তে হবে, কোন কোন টেকনিক ইউজ করতে হবে, এইটুকুই। আর বাকিটা ইউটিউব দিয়ে হয়ে যায়। মানে মোট কথা যে নিজে নিজে একা একাই প্রিপারেশন নেয়া এবং একা একাই নেওয়া যায়, এগুলোতে আহামরি মানুষের দরকার পড়ে না আর কি। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা আইএলটিএস একটা বড় ফ্যাক্টর। অনেকে মানে এটা ধারণা আছে যে আইএলটিএস একটা অনেক কঠিন পরীক্ষা এবং এখানে দেখা যায় যে আমরা যদি খুব ভালো স্টুডেন্ট না হই বা আমাদের ইংলিশে যদি অনেক বেশি দক্ষতা না থাকে তাহলে আমরা আইএলটিএস এ আসলে ভালো স্কোর তুলতে পারবো না। আর আইএলটিএস এ ভালো স্কোর না তুললে ইউরোপ বা আমেরিকা বা উন্নত যে কোনো দেশেই বলি সেই দেশগুলোতে আসলে বাংলাদেশ থেকে যাওয়া অনেক টাফ। তো সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয়েছে যে আসলে যে নিজে নিজে মানে আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছেন, সেক্ষেত্রে এই বিষয়টা কেমন মনে হয়েছে? এটা দৃষ্টিভঙ্গিটা আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে মনে হয় যে আইএলটিএস এর ক্ষেত্রে আমি সবসময় বলতে আমি 100% রিকমেন্ড করবো যে নিজে নিজে প্রিপারেশন নেওয়া। কোনো কোচিং বা এগুলাতে ভর্তি হওয়ার দরকার নেই। কারণ দেখা যায় কি, আইএলটিএস এর জন্য কেমব্রিজের বাইরে কিছু দরকার হয় না। যেমন লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে শুধুমাত্রই কেমব্রিজ, এবং রাইটিং এর ক্ষেত্রে মার্কার থেকে আমরা সাজেশন নিতে পারি বা রাচেল মিচেলের বই থেকে। অথবা যে স্পিকিং এর ক্ষেত্রে আমাদের মার্কার ছাড়া আর কিছুই লাগে না। তো দেখা যায় এই যে সোর্স গুলো আছে এগুলো ফলো করলেই হয়। কোচিং এ যেটা করে তারা তারা একটু হার্ড করার জন্য তারা অনেক কিছুই আপনাদেরকে শিখাবে, অনেক কিছুই প্র্যাকটিস করায়, কিন্তু যেগুলো কোনো আহামরি দরকার হয় না। তো তো ওইখানে দেখা যায় কি, এরকম মক টেস্ট দিতে থাকলে বা তারা কঠিন জিনিসপত্রের সাথে পরীক্ষা দিতে থাকলে পরবর্তীতে নিজের যে একটা কনফিডেন্স থাকে ওই কনফিডেন্স ডাউন হতে থাকে। তার সাথে সাথে যে আমরা যে বেস্ট, বিশেষ করে কেমব্রিজ যখন আপনি সলভ করবেন তখন সবগুলো কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড আর তারা যে প্রশ্নগুলো করে সেটা স্ট্যান্ডার্ড কখনোই সেম হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ইউটিউব থেকে যে ফ্রি রিসোর্স গুলো আছে সেগুলো দেখা, এবং সেগুলোর মাধ্যমেই এনাফ রেজাল্ট যেটা যেটা মোটামুটি IELTS 7 ইজিলি তোলা যায়। আর আরেকটা জিনিস যে আমরা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, সেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত একটা ভয় কাজ করে যে যদি 7 না পাই বা যদি কম আসে, আর যদি আবার দেয়া লাগবে, অনেকগুলো একটা টাকা একসাথে দেয়া লাগতেছে, এখন কি হবে। এইভাবে ভাইবা যেটা হয় সেটা আইএলটিএস এর ডেট নিতে অনেকে অনেক দেরি করে। তো বাইরে যাবে বা বিদেশের জন্য সে চেষ্টা করবে উচ্চশিক্ষার জন্য, কিন্তু সবকিছু করতে রাজি আছে, কিন্তু আইএলটিএস দিতে সে রাজি নেই বা আইএলটিএস দেওয়ার জন্য সে লেট করতে থাকে। তো এই লেট করতে থাকলে যেটা হয় সেটা আমাদের কিন্তু প্রথম দাবি আইএলটিএস, কারণ আমাদের আইএলটিএস না থাকলে আমরা পরবর্তী কোনো কিছু করতে পারবো না। তো এই লেট না করে আমার মতে মোটামুটি একটা প্রিপারেশন যখন একটা মোটামুটি লেভেলের হয়ে যাবে তখন 1 মাস লেট করে একটা ডেট নিয়ে নেয় যে আমার 1 মাস পরে আমার পরীক্ষা থাকবে। এরকম ডেটটা নিয়ে নিলে হয় কি, তখন আপনার হাতে কোনো অপশন থাকবে না, তখন আপনার পড়তেই হবে। তো সেক্ষেত্রে আশা করি যে তখন হয়ে যায়, কিন্তু প্রথমত একটা বেস দরকার হয়। একটা বেস করতে আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন অনার্স পাশ করা যে কারো 2 থেকে 3 মাসের বেশি লাগবে না আইএলটিএস পরীক্ষার জন্য যে বেসটা লাগে। মোটামুটি
সেভেন লিস্ট তোলা যাবে। আর অনেকেই বলে যে আইএলস মানে হচ্ছে ভোকাবুলারি লাগবে বা এত। আমার কাছে যেটা মনে হয় আইএলস এর যে কেমব্রিজের যে বই আছে সেই বইগুলোতে আমাদের যে ভোকাবুলারি আছে এর বাইরে আমাদের আর কিছু দরকার নেই। আমরা যা জানি ওইগুলো মোটামুটি ইউজ করতে পারলেই হবে। ভোকাবুলারি মেইনলি দরকার হয় যাদের হচ্ছে ৮ বা ৮.৫ দরকার হয়, তাদের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি দিকে বেশি মনোনিয়োগ করতে পারেন। কিন্তু নর্মাল আমার মতে যে এভারেজ 7 এর জন্য অত আহামরি ভোকাবুলারি দরকার হয় না, শুধু শুধুই আমরা ভয় পাই, এই আর কি। অর্থাৎ বিষয়টা এমন যে আমাদের আসলে অনেক সময় যে আমাদের প্রিপারেশনে আমরা বিসিএস বলি বা আইএলটিএস বলি বা আমাদের জব জব প্রিপারেশন বলি বা আমাদের একাডেমিক প্রিপারেশনে আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে যে আমাকে 100-তে আসলে 100ই পেতে হবে। হুম কিন্তু হুম। দেখা যায় যে আমার 100-তে আমি 100 পেলেও যা, আমার 80 পেলেও তাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি কৌশলী হয়ে একটু অল্প পরিশ্রম করি 80 পেতাম, কিন্তু আমাকে ওই 100 পেতে হলে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং আমাকে অনেক মানসিক প্রেশার বা আমাকে অনেক কিছু স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা আসলে আমার পরবর্তীতে তেমন কোনো প্রভাব ফেলবে না। যেমন আইএলটিএস এ যদি আমাদের 6.5 বা 7 হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে ইউরোপ বা আমেরিকার অধিকাংশ দেশে আসলে আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা কমফোর্টেবল জোন। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমি অধিক জেনে আমার 9 প্রয়োজন, আইএলটিএস এর 9 আসলে কতজনের রিকোয়ারমেন্ট থাকে আমার জানা নেই, আসলে এটা খুবই কম আসলে আমার যতদূর জানা। তো সেখানে 7 একটা স্ট্যান্ডার্ড এবং অনেক ভালো মান। তো সেই ক্ষেত্রে সেই মানটা অর্জনের জন্য যে যেমনটা বলছিলেন যে নিজে পড়াশোনা করা বা নিজের যে বেসিকটা আছে সেটাই স্ট্রং করা, আসলে আমার মনে হয় সেটাই আসলে যৌক্তিক। তো আমার এখানে একটা আইএলটিএস এর সূত্র ধরে একটা বিষয় জানা ছিল যে যখন একজন ব্যক্তি আইএলটিএস এর ডেট নেয়, সেই ডেট নেওয়ার পরে সে যদি সেই ডেটে একটা আশানুরূপ ফলাফল করতে না পারে, তাহলে সে আবার পরবর্তীতে কতদিন পরে পরীক্ষা দিতে পারে বা সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা কি হতে পারে? এখানে এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। মানে আপনি যদি ডেট চেঞ্জ করতে চান, মনে করেন আপনি পরীক্ষা দিলেন, এখনো রেজাল্ট পান নাই, রেজাল্ট দিতে প্রায় 14 দিন লাগে, যেটা হচ্ছে আপনার আপনার আমরা নর্মাল যে টেস্টটা দিই কম্পিউটার সিডিআইএলস দিলে 3 দিন লাগে। কিন্তু নর্মালি রিটেন টেস্ট যেটা দিলে মানে পেপার বেসড আইএলস যেটা, সেটা দিলে প্রায় 14 দিন টাইম লাগে রেজাল্ট দিতে। মানে আপনি যদি পরীক্ষা দেওয়ার পরেও পরের দিনই মনে হয় বা ওই দিনই মনে হয় যে না আমার পরীক্ষা ভালো হয়নি, আমার আবার পরীক্ষা দেওয়া লাগবে, তখন আপনি চাইলে তখনও রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটা সমস্যা নাই। না এই ক্ষেত্রে আপনার কোনো রুলস নাই যে হচ্ছে আপনার এটা করা লাগবে বা ওইটা করা লাগবে, এরকম কোনো ধরনের সমস্যা নাই, আপনি যখন ইচ্ছা তখন রেজিস্ট্রেশন করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে আইএলটিএস করার বিষয়ে একটা ফ্লেক্সিবিলিটি আছে। সেক্ষেত্রে আমার প্রিপারেশনটা কেমন সেটা আমি যাচাই করার জন্য একটা ডেট নিয়ে দেখতে পারি, হয়তো বা সেটা করা যেতে পারে নাকি? আমার কাছে মনে হয় যে প্রিপারেশন যাচাইয়ের জন্য ডেট না নেওয়াই বেটার। কারণ আমার কাছে যেটা মনে হয়, আপনি এক এক মাস বা 1.5 মাস প্রিপারেশনের পর আপনি দরকার হলে যে আপনি ঢাকায় পরীক্ষা দিবেন। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, যদি হয় উইংস লার্নিং সেন্টারে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি যেটা করছি, আমি মোটামুটি 2 মাস পড়ার পর আমি 1 মাস পরার পরে আমি একটা ডেট নেই, পরে 2 মাস পরে যখন আমার পরীক্ষা আসে, আমার পরীক্ষার প্রায় 15 দিন আগে আমি একটা মক টেস্ট দিই ওই সেম সেন্টারে। তো মক টেস্ট দিলে যেটা হয়, মক টেস্ট দেওয়ার কারণে যে একটা সুবিধা হয় সেটা হচ্ছে উম, যে আপনার যে একটা ভয় কাজ করে ওই ওই ফর্ম ওইখানে যে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে একটা জিনিস হবে, ওই এনভায়রনমেন্টটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে, আপনার ভয়ভীতিটা কাজ করবে না, এবং ভালোভাবে আর কি পরবর্তীতে পরীক্ষা দিতে একটু সুবিধা হবে। বা প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ কেমন আমাদের হয় যে এরকম জানতে জড়তাটা পারবে। থাকে সেই জড়তাটা কাটানোর জন্য আসলে মক টেস্ট বা আমরা যেটা প্রস্তুতিমূলক যে পরীক্ষাগুলো বলি বা প্রস্তুতিমূলক ভাইবা, সেগুলো দিলে আসলে আমাদের সেই যে আমরা যখন ফেস করব সেই ফেস করাটা আসলে ইজি হবে। হম হম। আর মক টেস্ট দিতে মোটামুটি 1,000 থেকে 1,200 টাকার মতো লাগে। তো আমার মনে হয় যে সেটাই বেটার। কারণ একটা মক টেস্ট দিলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার বেসটা কিরকম আছে। আর এমন না যে মক টেস্ট মানে হচ্ছে আপনাকে ওখানে 6.5 বা 7 পাইতে হবে বা 8 পাইতে হবে। কিন্তু আপনি মক টেস্ট দিলে একটু বুঝতে পারবেন যে আপনি ওইখানে আপনি নিজে কতটুকু কমফোর্ট ফিল করতেছেন, বা আপনি যে পরীক্ষা দেওয়ার জন্য আপনি নিজে যোগ্য কিনা। অনেক সময় দেখা যায় কি, কারণ সবগুলো সেন্টারের মক টেস্ট কিন্তু সেম না, এবং সবাই প্রশ্ন করে, কেউ আবার কোনো জায়গায় কোনো কোনো সেন্টারের প্রশ্ন হার্ড করে, কোনো কোনো সেন্টার একটু মডারেট করে, এটা ডিপেন্ড করে আর কি। তবে আপনি একটু এগুলা যেই পরীক্ষা দিবেন সে হচ্ছে আপনি একটু খোঁজ খবর নেবেন যে কোন সেন্টারের মক টেস্ট ভালো হয়, মোটামুটি এরকম খোঁজ নিয়ে
দিলেই ভালো হয়। কারণ আপনি যদি হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি উইংস লার্নিং এ মক টেস্টও পাইছিলাম 7, পরবর্তীতেও পাইছি 7। তো মোটামুটি সেমই ছিল আমার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আচ্ছা, মক টেস্টে যে মানটা আসে ফাইনালে, আপনার ক্ষেত্রে সেটাই আসছে। তো ওই মক টেস্টের যে আপনার যারা ফ্রেন্ড সার্কেল ছিল বা যারা অন্যান্য সেখানে ব্যাচমেট ছিল পরীক্ষাগুলো দিয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়গুলো কেমন দেখা গেছে যে মক টেস্টের যে স্কোর তার সাথে ফাইনাল স্কোরের সেটা কি বৃদ্ধির দিকে আছে, না কেমন একটা ডিফারেন্স দেখা যায়? আমরা দুইজন ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিয়েছিলাম এবং দুইজনই মক টেস্ট দিয়েছিলাম। তো দুইজনেরই প্রায় সেম, কিছু 0.5 একটু এদিক ডিফারেন্স ছিল, কিন্তু আহামরি তেমন কোনো ডিফারেন্স নাই। ওভারঅল রেজাল্ট সেমই ছিল। কিন্তু এমন না যে মক টেস্টে যে রেজাল্ট পাবেন সেটা আপনার পরবর্তীতে আসবে, কারণ এটা ডিপেন্ড করে, সেন্টার টু সেন্টার ডিপেন্ড করে, আবার পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কিন্তু আশা করা যায় একটা মক টেস্ট দিলে হচ্ছে আপনার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, বা ওই এক্সাম কন্ডিশনে, কারণ একটা এক্সাম কন্ডিশনে পরীক্ষা দেওয়া অনেক বড় একটা ব্যাপার। তো এক্সাম কন্ডিশনে পরীক্ষা দিলে কেমন লাগে সেটা একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, আমরা আসলে আইএলটিএস সেটা ম্যান্ডেটরি আসলে ম্যান্ডেটরি, বা সেই আইএলটিএস ছাড়া কোনো ইউরোপে যাওয়ার কোনো পদ্ধতি আছে কি, বা যারা বর্তমানে আপনার সাথে অধ্যয়নরত আছে তারা আইএলটিএস ছাড়া অন্য কোনো মাধ্যমে কি জয়েন করতে পারছে বলে মনে হয়? আইএলটিএস ছাড়াও আমার প্রোগ্রামে আছে, বিশেষ করে দেখা যায় কি আপনার, যেহেতু ইরাসমাস প্রোগ্রামে আইএলটিএস ছাড়াও আসা যায়, কিছু কিছু প্রোগ্রামে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমি সেটা সবসময় ডিসকারেজ করব, কারণ হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আসা যায় ঠিক আছে, কিন্তু এটা ধরেন হচ্ছে যেমন আমাদের সাথে আমার একটা ফ্রেন্ড আছে ইউএসএ থেকে। তো সে সবসময় ইংরেজি পড়ে বড় হয়েছে এবং তার জন্য সেটা ঠিক আছে। কিন্তু আমাদের জন্য যখন আমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করব, পরবর্তীতে দেখা যায় ভিসার ক্ষেত্রে গেলে তখন আমাদের আইএলটিএস সার্টিফিকেট শো করা লাগে, তখন এটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট শো করা লাগে। তখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অনেক সময় ভিসায় আমাদের যে এম্বাসি অ্যাকসেপ্ট করে, অনেক সময় অ্যাকসেপ্ট করে না। কারণ আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু আপনাকে কখনো একটা সার্টিফিকেট দিবে না। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে আইএলটিএস দেওয়ার চেষ্টা করতে। কারণ আইএলটিএস তো আহামরি ভয়ের কিছু না। আইএলটিএস মানে হচ্ছে জাস্ট আমরা কতটুকু ইংরেজি পারি ওইটুকুই টেস্ট করে। কারণ এখানে যে এমন আমার অনেক হাই লেভেলের জিনিসপত্র লাগবে তাও কিন্তু না। কারণ আমাদের 6.5 থেকে 7 ওভারঅল উঠানোর জন্য আমাদের আহামরি কিছু করার দরকার হয় না, কিন্তু আমরা দেখা যায় কি আমরা অনেক বেশি ভয় পাই, যার কারণে আর কি এই সমস্যাটা কাজ করে। এই জন্য আর কি আমার সাজেশন থাকবে আইএলটিএসটা দেয়া। আচ্ছা, এক্ষেত্রে হয়তো বা আইএলটিএসটাই বেস্ট অপশন হবে যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যায়। কারণ আমি সম্প্রতি কিছু বিজ্ঞপ্তিতে এমন দেখেছি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্বারা আসলে অ্যাপ্লাই গ্রহণ করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত এই উপমহাদেশে বা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকলেও সেক্ষেত্রে আমাদের যে প্রপার ইংলিশের যে প্র্যাকটিস সেটা থাকে না, যার কারণে বিদেশে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো পারফরমেন্স করতে পারে না, বা একটা যে নেগেটিভ ইফেক্ট পড়ে সেই ইফেক্টের কারণে হয়তোবা অনেক স্কলারশিপ থেকে আসলে এটা ডিসকারেজ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলাম আমি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইএলটিএস টাই আসলে বেস্ট, এবং যে সহজ পদ্ধতি আপনি বললেন সেই পদ্ধতি অনুসরণ করলে আসলে যে কেউই আইএলটিএস এর যে একটা ভয় সেই ভয় দূর করে একটা ভালো স্কোর করতে পারবে। তো আমার মনে হয় যে বিদেশে বা উচ্চশিক্ষা যেতে হলে আইএলটিএস একটা প্যারামিটার, কিন্তু এখানে আরো অন্যান্য অনেক প্যারামিটার কাজ করে, বা একজন বৃত্তি পেতে হলে অনেক সেক্টরের বা অনেক বিষয়গুলো আসলে সেখানে দেখা হয়। তো আসলে একটা বৃত্তিতে যখন আপনার অনার্স শেষ হলো তখন আপনি আহ, কোন বৃত্তিতে আবেদন করবেন এবং সেটা কিভাবে করবেন, এটা আসলে সিলেক্ট করলেন কিভাবে বা বাছাই করলেন কিভাবে? এখানে আমার আবেদনের ক্ষেত্রে যেটা ছিল, যেহেতু আমি মাস্টার্স, বাংলাদেশে একটা মাস্টার্স করতেছিলাম এবং সেটা করতেছিলাম এন্টোমোলজিতে। তো সেক্ষেত্রে যেহেতু আমি এগ্রিকালচার সাবজেক্ট থেকে আসছি, আমার এগ্রিকালচার সাবজেক্ট থেকে আমার কাছে অনেকগুলো অপশন ছিল, কারণ আমাদের ডিপার্টমেন্ট আমরা পড়ি হচ্ছে ফ্যাকাল্টির আন্ডারে, এবং ওই একটা ফ্যাকাল্টির আন্ডারে 16টা ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচারের। তো সেখানে দেখা যায় জেনেটিক্স, প্যাথোলজি, এন্টোমোলজি, এরপর কেমিস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি, যে কোনো ডিপার্টমেন্টেই আর কি অ্যাপ্লাই করা যায় বিদেশের ক্ষেত্রে, সেটা আমাদের জন্য একটা বড় সুবিধা।
তো সেক্ষেত্রে যেটা ছিল যে যেহেতু আমার চিন্তা ভাবনা ছিল আমি এন্টোমোলজি ডিপার্টমেন্টে মাস্টার্স করবো এবং আমি এন্টোমোলজির সাইডে থাকতে চাই। তো সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনা ছিল যে আপনারা যদি ওয়েবসাইটে বা গুগলে যে সার্চ করেন ল্যান্ড গ্র্যান্ট ইউনিভার্সিটি, তো ল্যান্ড গ্র্যান্ট ইউনিভার্সিটি লিখে সার্চ করলে প্রায় 40 থেকে 45টা ইউনিভার্সিটির নাম চলে আসবে, যেগুলো হচ্ছে আপনার ইউএস এর ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় হচ্ছে একটি বড় বিশ্ববিদ্যালয় থাকে, এবং ওই ল্যান্ড গ্র্যান্ট ইউনিভার্সিটি যেগুলোকে বলা হয় সেগুলোতে দেখা যায় এগ্রিকালচার থেকে শুরু করে সব সাবজেক্টই সেখানে থাকে, এবং সেগুলো থেকে একটা ফান্ড পাওয়ার অপশন থাকে। তো সেভাবে আর কি আমি ভার্সিটি গুলো সিলেক্ট করতেছিলাম। মানে সেখান থেকে আবার হচ্ছে যখন প্রতিটা ভার্সিটি থেকে আবার আমাদের সিনিয়র যেখানে আছে, সিনিয়র কোন কোন ভার্সিটিতে আছে সেই সব ভার্সিটি গুলো মার্ক করে রাখতেছিলাম। এরপর আমাদের মানে ভার্সিটি থেকে প্রফেসর ফান্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, ইউএস এর ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ খুব কম পাওয়া যায়। স্কলারশিপ খুব কম বলতে হচ্ছে আমাদের প্রফেসর ফান্ডিং বা প্রফেসর ম্যানেজ করা লাগে, জিনিসটা হচ্ছে এরকম। তো প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে প্রফেসরকে ইমেল করা লাগবে, সেটা স্বাভাবিক। মানে ইমেল করার জন্য একটা লিস্ট করা খুবই জরুরি, একটা এক্সেল ফাইল করে সেখানে ইউনিভার্সিটি ওয়াইজ আপনার কাজের সাথে বা আমার কাজের সাথে আমার যে ইন্টারেস্ট সেগুলোর সাথে আমার ওই প্রফেসরের মিল আছে কিনা, মিল থাকলে তার ওই প্রফেসরের নাম, তার ইমেল আইডি এবং তার যে ল্যাবের যে একটা অ্যাড্রেস থাকে সেই ল্যাব অ্যাড্রেসটা লিখে সেটা হচ্ছে এক্সেল করে রাখা। এক্সেল করে রাখলে পরবর্তীতে হবে কি, যখন অ্যাপ্লাই এর সময়টা আসতেছে বা আপনার যখন সময়টা হচ্ছে তখন আপনি সেই এই লিঙ্কে গিয়ে তাকে মেইল করতে পারতেছেন বা অ্যাপ্লাই করতে পারতেছেন। ইউএসএ তে অ্যাপ্লাই করার মেইনলি হচ্ছে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং, একটা হচ্ছে প্রফেসর ম্যানেজ। তো সেন্ট্রাল ফান্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, সেন্ট্রাল ফান্ডিং এর ক্ষেত্রে আপনারা সবাই সেখানে অ্যাপ্লাই করে, সেখানে অ্যাপ্লাই করার সময় $75 থেকে $150 একটা চার্জ থাকে, অ্যাপ্লাই চার্জ। সেই অ্যাপ্লাই চার্জটা দিয়ে অ্যাপ্লাই করার পর দেখা যায় তারা সেখান থেকে কিছু স্টুডেন্ট তারা নিবে, এবং সেই স্টুডেন্টদের থেকে তারা আর কি সিলেক্ট করবে যে ঠিক তাদের কোনো গ্র্যান্ট আছে কিনা। গ্র্যান্ট আছে বলতে যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ তারা দিতে প্রোভাইড করতে পারবে কিনা। কারণ ওইটার মাধ্যমেই কিন্তু আপনি টাকাটা পাবেন, আপনার যে স্কলারশিপের যে টাকাটা সেটা কিন্তু সেখান থেকে আসবে। তো যখন আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবেন তখনই হচ্ছে যে আপনার টিউশন ফি ফ্রি হয়ে যাবে, এবং আপনি সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি আলাদাভাবে একটা টাকা পাবেন, যেটা আপনার লিভিং কস্টটাও হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে সিস্টেম। কিন্তু ইউএস এর ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে যেটা প্রফেসর ম্যানেজের ক্ষেত্রে প্রফেসরকে ইমেল করতে হবে এবং তাকে জানা যায় আপনার সিভিটা সহ অ্যাটাচ করে দিতে হবে। এবং সেখানে আরেকটা জিনিস বলতে হবে যে আপনি কেন তার কাছে পিএইচডি করতে যাচ্ছেন বা মাস্টার্স করতে চাচ্ছেন। সেখানে কিন্তু অনেক প্রত্যেকটা দেশ থেকে অ্যাপ্লাই করে থাকে, সেখানে আপনাকেই কেন নিবে। আর আপনার ইমেলটা মোটামুটি এমন ভাবে হইতে হবে যেন আপনাকে আপনি যে বেস্ট ক্যান্ডিডেট সেটা বোঝা যায়, এবং তার কাছে যে সবসময় ফান্ড থাকবে সেটাও না। সেজন্য হচ্ছে মোটামুটি ইউএস এর ক্ষেত্রে আমি যেটা বলবো প্রায় 500 ইমেল করতে হবে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আজকে থেকে শুরু করতেছি, আমি আজকে থেকে প্রায় 500 ইমেল না হওয়া পর্যন্ত আমি থামবো না। তো 500 ইমেল করলে আমার মতে ইনশাল্লাহ আপনার একটা না জায়গায় একটা জায়গায় হয়ে যাবে, এবং সেখানে আপনি ফান্ডিং সহ পেয়ে যাবেন। আর সেটুকু ইনশাল্লাহ আশা করা যাইতেই পারে। সেটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে। আর ইউরোপের ক্ষেত্রে যেটা হয়, ইউরোপের স্কলারশিপ আছে, স্কলারশিপের ক্ষেত্রে ইরাসমাস মুন্ডাস একটা বড় স্কলারশিপ, ডাচ স্কলারশিপ। কিন্তু ডাচ স্কলারশিপের ক্ষেত্রে দেখা যায় প্রায় 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। সেটা একটু সমস্যা, কারণ অনেকের এক্সপিরিয়েন্স থাকে না। আর এছাড়া ইরাসমাসের ক্ষেত্রে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা প্রোগ্রামে 20 থেকে 30 জন নিয়ে থাকে, এবং এর মধ্যে দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, যে সাউথ এশিয়ার যে রিজিয়নটা, এই রিজিয়ন থেকে সর্বোচ্চ তারা 3 জন নেয়। এক কান্ট্রি থেকেও 3 জন নিতে পারে। আবার দেখা যায় যে কি, যেমন এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, একটা কান্ট্রি থেকে সর্বোচ্চ 3 জন যাইতে পারে। কিন্তু যেহেতু এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মানে আমার প্রোগ্রামের ক্ষেত্রে যেটা ছিল, আমাদের প্রোগ্রামে আমরা আছি 31 জন। 31 জনের মধ্যে ফান্ডিং পাইছে প্রায় 18 জন। এই 18 জনের মধ্যে দেখা গেছে যে 18 জন 18 দেশের, এবং আমাদের সাউথ এশিয়া থেকে মাত্র 3 জন। তো একটু মোটামুটি টাফ এই জিনিসটা, কিন্তু আপনার চেষ্টা করে যেতে হবে। আর এই আর কি স্কলারশিপের ব্যাপারটা। আসলে এই ক্ষেত্রে যে বিষয়টা আসলে বোঝা গেল যে ইউএস এর ক্ষেত্রে আসলে স্কলারশিপের চাইতে প্রফেসর ম্যানেজ করা এবং প্রফেসরের ফান্ডিংটা আসলে মেন। আর সেই ক্ষেত্রে আসলে আমাদের যে
আমাদের যে ফিল্ড অফ ইন্টারেস্ট আছে, আমাদের যে আগ্রহের জায়গা, এবং আমাদের সেই আগ্রহের জায়গাটা বা আমাদের সেই কাজের জায়গাটা তাদের জন্য কতটুকু ইফেক্টিভ, বা সমাজের বা টেকনোলজির জন্য কতটা ইফেক্টিভ, আসলে সেই বিষয়গুলো বিবেচনা করেই আসে, বা সেই ক্ষেত্রে ফান্ডিং এর বিষয়টা থাকে এমন। হ্যাঁ, জিনিসটা মোটামুটি ওই রকমই। এখানে দেখা যায় কি যে আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন, যে বাংলাদেশের একজন প্রফেসর যখন স্টুডেন্ট নিবে, তার কাছে যদি একটা প্রজেক্ট থাকে, তখন তার কাছে ফান্ডিং আছে। প্রজেক্ট আছে মানে তার কাছে ফান্ডিং আছে, তখন সে সেই ভিত্তিতে স্টুডেন্ট নিতে পারবে। এবং সেই সেম জিনিসটাই ইউএস এর ক্ষেত্রে দেখা যায় কি, তাদের কাছে যখন ফান্ডিং আছে, তখন তারা পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট তারা আলাদাভাবে ওই প্রজেক্টের জন্য অ্যাসাইন করে দিচ্ছে, বা তারা স্টুডেন্ট নিচ্ছে। এখন এক্ষেত্রে দেখা যায় কি, আপনি যখন মেইল করতেছেন, আপনার কাজের সাথে তার ইন্টারেস্ট মিলতেছে, সব ঠিক আছে, কিন্তু তার কাছে তখন ফান্ডিং নাও থাকতে পারে। কারণ আপনি মেইল করার পর আপনি দেখেন সে সে আপনাকে কি রিপ্লাই দেয়। এবং মেইল করার সময় মেইল করার টাইমটা, এবং হচ্ছে যে কোন দিন মেইল করতেছেন সেটা দেখাও অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকে শনিবার দিন মেইল করেন, তাহলে আপনি রিপ্লাই পাবেন না, কারণ শনি রবি হচ্ছে উইকেন্ড থাকে। তো শনি রবি যেহেতু উইকেন্ড, আপনি সে তখন অ্যাপ্লাই করলে, মেইল করলে আর কি, সেটা কোনো রেসপন্স পাবেন না, বা পাইলেও সেটা অনেক পরে পাইতে পারেন, কারণ তাদের কাছে অনেক মেইল আসতে থাকে। তো সেক্ষেত্রে আমার মতে যে সোমবার দিনও মেইল করা, সোমবার দিন না মেইল করে মঙ্গলবার দিন অথবা বুধবার দিন, এই 2 দিন মেইল করা একটু ভালো। ভালো বলতে কিরকম, যে সোমবার দিন নর্মালি দেখা যায় শনি রবিতে যে মেইল গুলো আসে, সেগুলোর আহ, সেগুলোর সাথে সোমবারের মেইলটাও অ্যাড হচ্ছে, যে কারণে প্রফেসর মেইল মিস করতেই পারে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি মঙ্গলবার দিন অথবা বুধবার দিন আপনি ইউএস এর টাইম ফলো করে আপনি মেইল করলেন, এবং মেইল করার পর সেখানে আপনার প্রফেসর একটা রিপ্লাই দিল, ধরেন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেখানে সে বলতে পারে যে না, আমার কাছে এখন ফান্ড নাই। তো আমার কাছে যদি পরবর্তীতে ফান্ড আসে তাহলে আমি তোমার সাথে যোগাযোগ করব, এরকম যদি বলে, সেটাও আপনি নোট ডাউন করে রাখলেন আপনার এক্সেলে, এবং তাকে একটা মেসেজ দিয়ে রাখলেন, যে জি আমি তোমার সাথে কাজ করতে অনেক ইন্টারেস্টেড, এবং আমার তোমার তার রিসার্চ গেট দেখে আপনি বিভিন্ন রিসার্চ সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন, তার কিছু পেপার পড়লেন, এবং বললেন যে আমার তোমার এই পেপারটা ভালো লাগছে, এই পেপারের এই জিনিসটা ভালো লাগছে, এবং আমি এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করতে আগ্রহী। যদি তুমি ফান্ড পাও, তুমি আমাকে জানাও, কারণ যদি ফান্ড ছাড়া আমার ইউএসএ তে পড়া সম্ভব না, এরকম টাইপ। এবং কিছু প্রফেসর ডিরেক্ট বলে দিবে যে সেই স্টুডেন্ট নিবে না, এরকমও থাকে। এবং কিছু প্রফেসর বলবে যে তুমি তোমার প্রোফাইল ঠিক আছে, কিন্তু আমি নিতে পারতেছি না, বা হচ্ছে আমি ডিরেক্ট স্টুডেন্ট নিব না, তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করো, যদি আমার ডিপার্টমেন্ট মনে করে তুমি ভালো, তাহলে তুমি আসবে, এরকম টাইপ। আর ডিরেক্ট পজিটিভ রেসপন্স পাইলে প্রফেসর এরকম বলতে পারে যে তোমার প্রোফাইল আমার সাথে মিলতেছে, বা আমার কাজের সাথে মিলতেছে, আমি একটা মিটিং বা একটা ইন্টারভিউ নিতে চাইতেছি, বা একটা সময় ফিক্স করতে পারে আর কি, এটা ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউতে এমন না যে আপনি ইন্টারভিউতে আপনাকে ডাকছে তার মানে যে আপনার হয়ে গেছে, এমন না। তো সেই ক্ষেত্রে সবসময় আমার কাছে যেটা মনে হয়, যে সবসময় হাতে 2-3টা অপশন রাখা ভালো। আপনি একটা ইন্টারভিউ দিছেন বা ইন্টারভিউ ভালো হয়েছে, সবকিছুই পজিটিভ, তারপর হাতে 2-1টা অপশন রাখা ভালো। কারণ দেখা যায় কি, এইসব ফান্ডিং এর ব্যাপারে একটু ঝামেলা হয়। হুট করে দেখা যায় তার কোনো একটা প্রজেক্টের ফান্ডিং অফ হয়ে যেতে পারে। এটা কেস অত বেশি না, কিন্তু যদি এরকম হয়, তখন কিন্তু আপনার জন্য সমস্যা। তো সেই ক্ষেত্রে সবসময় 2-3টা অপশন রাখা ভালো, আপনার যত পারা যায় মেইল করা, এবং হচ্ছে প্রফেসর ম্যানেজ করে রাখা বেটার, ইউএস এর ক্ষেত্রে যেটা হয়। আর ইউএস এর ক্ষেত্রে আরো স্কলারশিপ আছে, স্কলারশিপের মধ্যে ফুল ব্রাইট স্কলারশিপ আছে, কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়া টাফ, এবং ওই স্কলারশিপ শেষে সম্ভবত আপনাকে আবার দেশে ফিরে আসতে হবে। তো এরকম একটা অপশন থাকে। আসলে ইউএস এর ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের আসলে প্রফেসর ম্যানেজমেন্ট এবং আমাদের ইন্টারেস্টটা। কিন্তু ইউরোপের ক্ষেত্রে যখন আমরা ইউরোপের দিকে যাই, সেখানে আসলে স্কলারশিপ বেসড আসলে বেশি। তো এই স্কলারশিপ বেসড যখন ইউরোপে যখন আসে, তো ইউরোপে তো অনেক ধরনের স্কলারশিপ আছে, বা ইউরোপের বাইরে আছে আমাদের জাপান বা কোরিয়া, এই সাইডে মালয়েশিয়াতে বিভিন্ন স্কলারশিপ আছে বিভিন্ন দেশগুলোতে। তো আসলে তুলনামূলক ইউরোপের কোন স্কলারশিপ গুলো সহজ, মানে তুলনামূলক সহজ, কোন স্কলারশিপই আসলে সহজ না পাওয়া। যেমন ইরাসমাস মুন্ডাস যে স্কলারশিপটিতে আপনি আছেন, এটি একটা হাইলি রিকমেন্ডেড এবং অনেক প্রতিযোগিতাপূর্ণ একটি স্কলারশিপ। এর বাইরে মানে সহজে পাওয়া যায়, বা যেমন মানে আমাদের যে ক্রাইটেরিয়া থাকে, বা আমাদের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি অনুযায়ী আমরা
পেতে পারি, এরকম স্কলারশিপ গুলো আসলে কোন দেশে বা কোন স্কলারশিপ গুলো বেশি প্রিফারেবল বলে মনে হয়? এখানে একটা সাবজেক্টের ব্যাপার আছে, মানে যে কোন সাবজেক্ট থেকে বা আমার ব্যাকগ্রাউন্ড কি সেটার একটা ব্যাপার আছে। যেমন এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যায় কি যে যদি আমি ইউরোপের বাইরেও চিন্তা করি যে জাপান যাওয়া, জাপানের জন্য বা জাপানে পিএইচডি করার একটা ভালো অপশন আছে, সাউথ কোরিয়াতে পিএইচডি করার একটা ভালো অপশন আছে। এছাড়া ইউরোপের ক্ষেত্রে যেটা হয়, ইউরোপে যে স্কলারশিপ গুলো আছে, আমি স্কলারশিপের ক্ষেত্রে বলবো মোটামুটি সব স্কলারশিপই কঠিন। তবে ইউরোপের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডেনমার্কে যেতে যাচ্ছেন বা আপনি সুইডেন যেতে যাচ্ছেন, আপনি যেখানে যেতে চান সেখানে সেই ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটির সময় অনেক সময় দেখা যায় কি অনেক প্রফেসর ওখান থেকে ম্যানেজ করা যায়, এবং সেটা ওই প্রফেসর ম্যানেজ করে কিন্তু ফান্ডিং পাওয়া পসিবল। কারণ এছাড়া আমার কাছে মনে হয় না যে, আমার কাছে সবগুলোই স্কলারশিপই মনে হয় যে সেখানে আপনার চেষ্টার সাথে সাথে লাক এর একটা দরকার আছে। আর ইউরোপে স্কলারশিপ পাওয়াটা একটু টাফ। ইউরোপে কারণ হচ্ছে সেই জন্য সবাই বেশিরভাগ টাইমই ইউএসএ সাজেস্ট করে। ইউএসএ সাজেস্ট করার একটাই কারণ, ইউএসএ তে আপনার অপশন বেশি থাকে। আপনি স্কলারশিপ বা ফান্ডিং জিনিসটা তো একই, কারণ আমাদের টাকা পাইলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা যেটা হয় যে আমরা চিন্তা ভাবনা করি যে ইউএসএ তে অ্যাপ্লাই বেশি করবো, কারণ ইউএসএ তে অ্যাপ্লাই করলে আপনার একটা চান্স বেশি থাকে। এখানে ইউরোপের ক্ষেত্রে যেটা হয়, আপনি ইরাসমাস বলেন বা হচ্ছে আহ, এছাড়া যে স্কলারশিপ গুলো আছে, দাদের কথা যদি বলেন বা পিএইচডির জন্য মারি করি যেটা, তো সেই ক্ষেত্রেও দেখা যায় কি কম্পিটিশন অনেক বেশি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যারা আছে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়। বা আপনার যদি একটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা মাস্টার্স থাকে, ইউরোপিয়ান কোনো ডিগ্রি থাকে, তো সেটাকেও একটা প্রাধান্য দেওয়া হয় পিএইচডির ক্ষেত্রে। তো এইসব জায়গায় আর কি যে আমাদের স্কলারশিপ ম্যানেজ করাটা একটু টাফ। কিন্তু এখানেও ইউএস এর মতো প্রফেসর ম্যানেজ করা পসিবল। কিন্তু ইউএসএ তে প্রফেসর ম্যানেজ করাটা একটু বেশি ইজি হয় ইউরোপ থেকে। কিন্তু এখানেও ম্যানেজ করা পসিবল। এবং আমার অনেক ফ্রেন্ডই আছে যারা বাইরে বর্তমানে ইউরোপে পড়ালেখা করতেছে, এবং তারা প্রফেসর ম্যানেজ করে এখানে আসছে। আসলে হচ্ছে আমাদের স্কলারশিপের যে বিষয়টি সেটি আসলে আমাদের লেগে থাকার বিষয়। আর যেমনটি আপনি বলছিলেন যে ইউএসএ বা আমরা যেখানে যাই মিনিমাম 500টি ইমেল করতে হবে। আসলে 500টি ইমেল করাও কিন্তু একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার। অনেকে দেখা যায় যে আমরা 2 4টা 10টা 5টা 50টা ইমেল করলাম, আমাদের কোনো রিপ্লাই আসতেছে না, সেক্ষেত্রে আমরা ছেড়ে দেই যে না আমরা পাবো না। কিন্তু সেক্ষেত্রে 500 600 ইমেল করা আসলে খুবই একটা ধৈর্যের ব্যাপার, এবং সেই ধৈর্য নিয়ে যারা আসলে করতে পারে হয়তোবা দিন শেষে তারাই সেখানে আহ, জায়গা করে নিতে পারে। তো আসলে আমরা এখন একটু জানতে চাইবো যে আসলে বৃত্তি, যে আমরা একটা বৃত্তিতে তো অনেকে অ্যাপ্লাই করে, যেমন আপনি বললেন যে ইউরোপভুক্ত দেশগুলো থাকে বা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে থেকে আসলে অ্যাপ্লাই করে। তো একটা বৃত্তি প্রাপ্তিতে আপনি কেন পাবেন, বা আমাদের যেমন এশিয়া থেকে বা পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া থেকে যেটি বললেন যে 3জন নিয়েছে তার মধ্যে আপনি একজন। তো সেই ক্ষেত্রে মানে মনে হয়েছে যে কোন কোন ফ্যাক্টর আসলে আপনাকে এগিয়ে রেখেছে আসলে অন্যান্য ক্যান্ডিডেট বা অন্যান্য দেশের ক্যান্ডিডেটের চাইতে, মানে কি কি ফ্যাক্টর আসলে বৃত্তি পাওয়ার জন্য আপনাকে এগিয়ে রাখে বলে মনে হয়? এখানে ইরাসমাসের ক্ষেত্রে যেটা হয়, ইরাসমাসের ক্ষেত্রে যেমন এখানে রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিজিপিএ। তো সিজিপিএ দেখা যায় যাদের একটু বেশি থাকে তাদের একটা সুবিধা। তাদের সুবিধা বলতে কিরকম, সিজিপিএ এর উপর একটা মার্ক থাকে এখানে, মানে সেটা হচ্ছে ইরাসমাসের ক্ষেত্রে। কারণ আমার সিজিপিএ যে অনেক বেশি ছিল তাও না, আমার সিজিপিএ ছিল 3.5 to 6, যেটা একটা আমাদের এগ্রিকালচারের জন্য একটা এভারেজ সিজিপিএ ধরা হয়। তো তো মনে করেন যে এখানে আমার যে অনেক বেশি কিছু ছিল তা না। পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়, যেমন আমার প্রজেক্টের যে বিষয়গুলো, যে আমি যে কাজগুলো করছি, যেমন আমি মাস্টার্সে দেখা গেছে যে আমার আমার স্যারের সাথে আমার প্রায় 5 6টা প্রজেক্টে কাজ করা আছে, এবং কিছু রিসার্চ পেপারও কাজ করা আছে। তো এই কাজের কারণে দেখা গেছে কি যে যখন আমার সিভিতে কিন্তু আমার এগুলো সবই উল্লেখ করা ছিল, যে আমার যে কাজগুলো এবং সাথে হচ্ছে 2টা রিকমেন্ডেশন লেটার দেওয়া লাগছে। তো 2টা রিকমেন্ডেশন লেটার আপনি নর্মালি যেটা হয় বাংলাদেশে, যখন আপনি টিচারদের থেকে রিকমেন্ডেশন লেটার নিতে যাবেন, তারা বলে যে তুমি এটা ড্রাফট নিয়ে এসো, আমি সাইন করে দিব। যদি এরকম হয় তাহলে দেখা যায় কি, কারণ আপনি যখন একটা রিকমেন্ডেশন লেটার লিখতেছেন আর একজন টিচার যখন সেটা লিখতেছে, তার মধ্যে কিন্তু অনেক এটা তফাৎ আছে। মানে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আপনার কিন্তু তখন ধারণা খুব কম, বা কিভাবে কি লেখা লাগে বা কিভাবে কি করা লাগে এই বিষয়ে আপনার ধারণা কম। তো আর যারা হচ্ছে এগুলো রিভিউ করে, যে তারা কিন্তু সবসময় এগুলো পরে অভ্যস্ত। যখন যখন কোঅর্ডিনেটর এগুলো দেখবে, একটা রিকমেন্ডেশন লেটার দেখবে, তারা কিন্তু অনেক যে বেশি সময় নেয় তা কিন্তু না। তারা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে তারা দেখলে বোঝা যাবে যে এটা কি
একজন প্রফেসরের লেখা নাকি এটা একটা স্টুডেন্টের লেখা, এটা দেখলেই বোঝা যাবে। তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে এই দুইটা রিকমেন্ডেশন লেটার অনেক ভালোভাবে লেখা ছিল এবং সেটা আমার প্রফেসর অনেক ভালোভাবে লিখে দিয়েছিল। তো এই বিষয়টা একটা ভালো প্লাস পয়েন্ট ছিল। সাথে আমার প্রজেক্টের বিষয়গুলো প্লাস পয়েন্ট ছিল। সাথে আরেকটা ছিল যে আমার যে সাংগঠনিক যে এবিলিটি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে আমার ভলেন্টারি অ্যাক্টিভিটিস ছিল বাঁধনের সাথে। তো বা- প্রায় 5 বছর বাঁধনের সাথে কাজ করছি এবং সেই সাথে রোভার স্কাউটের কাজ করা হয়েছিল। তো এই দুইটা জিনিসও একটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য, কারণ এগুলো ইরাসমাসের ক্ষেত্রে ভালো ভাবে আর কি পজিটিভলি নেওয়া হয়। তো আমার কাছে মনে হয় আমার জন্য এই তিনটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বা একটা কি ফ্যাক্টর হতে পারে আমার সিলেকশনের ক্ষেত্রে। আর এর থেকে বড় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি কেন সেখানে যেতে যাচ্ছেন। সেখানে ইরাসমাসের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম থাকে। যেমন আমার প্রোগ্রামের ক্ষেত্রে যেটা ছিল যে 4টা প্রশ্ন করা থাকে, 4টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগে। সেই অ্যান্সার গুলো অবশ্যই অনেক ভালোভাবে দিতে হবে এবং চেষ্টা করা লাগবে যে চ্যাট জিপিটি থেকে না নিয়ে নিজের মতো করে অ্যান্সারটা দেওয়া। কারণ নিজের মতো করে অ্যান্সারটা দিলে আপনি কেন যেতে চাচ্ছেন, আপনার সাথে কি মিল, বা আপনি কেন হচ্ছে এখানে গেলে আপনার কি সুবিধা হবে, বা আপনি পরবর্তীতে আপনি বাংলাদেশকে কি অফার করতে পারবেন বা ইউরোপকে কি অফার করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মোটিভেশন লেটারে থাকতে হবে, বা এসওপি যেটা বলে সেখানে থাকতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার ক্ষেত্রে 4টা প্রশ্ন করা ছিল, ওই প্রশ্নের মধ্যে অ্যান্সার করা লাগতো। তো এবং প্রতিটার জন্য লিমিট ছিল, ওয়ার্ড লিমিট 1000, কি এক ক্যারেক্টারের একটা লিমিট করা ছিল, এর মধ্যে আর কি লেখা শেষ করতে হবে। তো এটাও একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি মনে করি যে এসওপি হচ্ছে, যেমন আইএলস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং আইএলস এর পরে 2 নম্বর ফ্যাক্টরটা থাকবে হচ্ছে আপনার এসওপি। কারণ সেটা ইউরোপের ক্ষেত্রে হোক বা ইউএস এর ক্ষেত্রে হোক, ইউএস এর ক্ষেত্রে সেই জিনিসটা আরো বেশি কাজের, যে আপনি কেন ওই প্রফেসরের আন্ডারেই করতে চাচ্ছেন। আপনাকে একটু বুঝাইতে হবে যে আমি আপনার সাথে, যে আমার প্রফেসরের সাথে এই কাজগুলো আমার মিলতেছে, এবং বাংলাদেশে আমি ওই ল্যাব ফেসিলিটিটা পাচ্ছি না, আমি যেরকম কাজ করতে চাচ্ছি ওই ফেসিলিটিটা নাই, কিন্তু আমি সেখানে কাজ করতে আগ্রহী, এবং আমি যদি আহ, একটা উচ্চশিক্ষার সুযোগ পাই আমি সেখানে সেই কাজগুলো করব। সেরকম আর কি পজিটিভ ফ্যাক্টর দেখাইতে হবে, এবং সেটা মোটামুটি ভালো কাজে দেয়। তাহলে আসলে আমরা সার্বিকভাবে যে বিষয়গুলো পাই সেখানে হচ্ছে যে মানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে যাদের রেজাল্ট কম তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। রেজাল্ট যাদের কম বা একটু খারাপ তারা অন্যান্য বিষয়গুলো যদি ডেভেলপ করে আশা করা যায় যে এই বিষয়টা আসলে কভার করা সম্ভব। সেটা তো অবশ্যই সম্ভব। এবং ইউএস এর ক্ষেত্রে যেটা হয়, ইউএস এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যদি আপনার রেজাল্ট খারাপ থাকে, যে আপনার রেজাল্ট 3 বা 3 থেকে একটু বেশি, সেক্ষেত্রে এটা আপনি ইলিজিবল, 3 মানে আপনি ইলিজিবল। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি, আপনার যেহেতু রেজাল্ট একটু কম আছে, সেক্ষেত্রে আপনার চেষ্টা করা লাগবে একটা জিআরই তে স্কোর বেশি করা। কারণ আইএলটিএস কিন্তু জাস্ট শুধু হচ্ছে আমার ইংলিশের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু হচ্ছে আপনার দক্ষতা প্রমাণ করে না। আর ইউএস এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে জিআরই রিকমেন্ডেড থাকে অনেক জায়গায়, বলা হয় যে জিআরই ওয়েব করা থাকে, কিন্তু আমার মতে জিআরইটা অনেক গুরুত্বপূর্ণ, ওয়েব করা থাকলেও আপনার দেওয়া উচিত। কারণ জিআরই দিলে যেটা হবে যে আপনার যদি এইদিকে একটু রেজাল্ট কম থাকে, যেমন জিআরইটা আপনার জন্য একটা পজিটিভ বা প্লাস পয়েন্ট হবে। এবং যারা বর্তমানে লেভেল 2 তে আছেন বা লেভেল 3 তে আছেন, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার রেজাল্টটা যতটুকু ভালো করা যায়। কারণ সিজি ম্যাটার করে না ঠিক আছে, কিন্তু তবে সিজি যত ভালো থাকবে ততই আপনার জন্য পজিটিভ পয়েন্ট। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনাকে প্রফেসরের জায়গায় বসান, তাহলে চিন্তা করেন যে আপনি অন্য একটা দেশে আছেন, ভিন্ন একটা দেশে আছেন, এবং হচ্ছে আপনি যে স্টুডেন্টটা নিবেন সে হচ্ছে আরেক দেশ থেকে, এবং সে যখন অ্যাপ্লাই করতেছে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি যখন একজনের সিজি বেশি দেখবেন, আপনি অবশ্যই ভাববেন যে এই ছেলেটা বেশি একাডেমিক, বা ছেলেটা বেশি পড়ালেখায় মনোযোগী, বা এই জিনিসটায় মনোযোগী। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব সিজিটা আপ রাখার জন্য। হ্যাঁ, আসলে আমাদের হচ্ছে রেজাল্টটা পূরণ করার জন্য আমাদের যে পারিপার্শ্বিক কাজ সেগুলো আসলে বেশি ডেভেলপ করা উচিত। আপনি যেমন বলছিলেন যে রিকমেন্ডেশন লেটার, এই লেটারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেটি বললেন যে অনেক সময় দেখা যায় যে নিজেরাই লিখে দেয় এবং টিচারদের
লিখে দেওয়ার মধ্যে যে অনেকটা পার্থক্য রয়েছে। যেমন আমি এমন একটি শুনেছিলাম, এমন একটি ভাই গিয়েছেন যিনি এক বর্তমানে ইউরোপে আছেন। তিনি রিকমেন্ডেশন লেটারে যেটা উল্লেখ করে দিয়েছিলেন যে আহ, ভাইয়ের যে প্রফেসর ছিলেন, তিনি চায়না থেকে বিএসসি করেছিলেন। তো সেখানে একটা ল্যাব ছিল সেই প্রফেসরের ল্যাব ছিল প্রায় 21 কিলোমিটার দূরে, অর্থাৎ যেখানে থাকতেন সে ভাই। তো পরবর্তীতে তিনি সেই 21 কিলো দূরে থেকে ওই স্যারের ল্যাবটা চুজ করেছিলেন, শুধুমাত্র সেই। পরবর্তীতে স্যার কিন্তু রেকমেন্ডেশন লেটারে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে যে আমার ল্যাব ছিল 21 কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও সে 21 কিলোমিটার দূরে থেকে প্রতিদিন এসে আমার ল্যাব গুলো করতো। আসলে এই বিষয়গুলো যারা এই বিষয়গুলো স্ক্রিনিং করেন, তাদের কাছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং তারা আসলে স্টুডেন্ট কতটা গুরুত্বপূর্ণ বা সিরিয়াস আসলে এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারেন। আর যদি আমরা ভলেন্টারি অ্যাক্টিভিটির কথা বলি, ইউরোপ বা আমেরিকায় ভলেন্টারি অ্যাক্টিভিটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়। আসলে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি যারা করে ইউরোপ বা আমেরিকায়, আসলে বা ভবিষ্যৎ নেতৃত্ব বা ভবিষ্যৎ লিডার তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে, বা আমরা যে বিভিন্ন লিডার গুলো দেখে থাকি ইউরোপ আমেরিকায়, তারা অধিকাংশই কিন্তু ভলেন্টারি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল এবং থাকে, এবং পরবর্তীতেও বিভিন্ন চ্যারিটি বা বিভিন্ন বিষয়ে তারা থাকে। তো আপনি বললেন যে আপনি বাঁধনের সাথে যুক্ত ছিলেন, যেটি আসলে বাংলাদেশের একটি সর্ববৃহৎ রক্তদাতা সংগঠন। সেই বাঁধনে কাজ করা আসলে, এই বাঁধনে কাজ করার যে আপনার ছিল, বাঁধনে কাজ করার যে আপনার শুরুটা ছিল, সেটা কেমন ছিল? আসলে বাঁধনে কাজ করা, যখন আপনি বিশ্ববিদ্যালয়ে গেলেন তখন বাঁধন সম্পর্কে নতুন ভাবে জানলেন এবং কাজ করলেন, এবং সেটা পরবর্তীতে আপনাকে এই যে ইরাসমাস মুন্ডা যে স্কলারশিপে যে হেল্পটা করলো, সেই বিষয়ে আপনার সার্বিকভাবে কি মনে হয়? শারীরিকভাবে আমার যেটা বলার সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় লাইফে আপনার যে কোনো একটা বা দুইটা সংগঠনের সাথে থাকা জরুরি। এবং সেক্ষেত্রে আপনি যে সংগঠনের সাথেই থাকেন না কেন, চেষ্টা করবেন যে ভলেন্টারি যে সংগঠনগুলো আছে, অ্যাটলিস্ট একটা ভলেন্টারি সংগঠন আছে যেন থাকার জন্য, যেখানে হচ্ছে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আমার আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যে কোনো একটা সংগঠনের সাথে যুক্ত হব, বা সর্বোচ্চ দুইটা। তো সেই ক্ষেত্রেই সেই দিক থেকে হচ্ছে আমি বাদনের সাথে যুক্ত হই এবং পাশাপাশি রোভার স্কাউটের সাথে যুক্ত হই। পরবর্তীতে দেখা যায় যে দুটো একসাথে কন্টিনিউ করা আমার জন্য একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে আমি বাদনকেই বেছে নিই। আর আমি ক্যাম্পাসে যাওয়ার আগে কখনো ব্লাড দিইনি, ফার্স্ট টাইম আমার বাদন থেকে ব্লাড দেওয়া হয়েছিল। তো আমার কাছে সেই স্মৃতিগুলো ভালো ছিল এবং আমার চিন্তা ভাবনা ছিল যে আমি সেই সকল মানুষের জন্য কাজ করব। এবং তার পাশাপাশি আপনি জানেন যে আমাদের ময়মনসিংহে প্রায় 32% মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যারা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। তো এখানে একটা আবার থ্যালাসেমিয়ার অনেক বড় একটা পার্সেন্টেজ সেখানে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ করার অনেক বড় একটা সুযোগ ছিল এবং আমরা চেষ্টা করেছি সেখানে কাজ করার। এবং সেই দেখা দেখি সেখান থেকে কাজ করতে করতেই পরবর্তীতে যে আমার বাগানের সেন্ট্রাল যেটা যেটা কেন্দ্রীয় পরিষদে কাজ করার সুযোগ হলো। এবং সেখানেও কাজ করলাম। সেখানে কাজ করার যে আমার যে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে সবার সাথে কথা বলা বা সবার সাথে বিভিন্ন এলাকার মানুষের সাথে যে একটা পরিচয়, একটা বন্ডিং তৈরি হওয়া। এবং আপনি কিভাবে যে কোনো সংগঠনে থাকলে আপনি কিভাবে একটা পরিস্থিতি ডিল করতে হবে সেই জিনিস সম্পর্কে আপনি একটা বিশদ আইডিয়া পাবেন, যেগুলো আপনার পরবর্তী লাইফে অনেক কাজে দিবে। কারণ আপনি যদি একটা কোনো সংগঠনের সাথে যুক্ত না থাকেন ইউনিভার্সিটি লাইফে, তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। তো সেক্ষেত্রে আমার সবসময় সাজেশন থাকবে যে কোনো একটি সংগঠনের সাথে থাকা এবং চেষ্টা করা যেন যে কোনো একটা ভলান্টারি সংগঠনের সাথে থাকা এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করা। কারণ আপনি শুধু সদস্য হিসেবে থাকলেই হবে না। আপনি যখন চেষ্টা করবেন বা আপনি যখন সংগঠনের উপরের স্তরগুলোতে যাইতে থাকবেন, তখন আপনি বিভিন্ন কিছু শিখবেন। যত দিন যাবে আপনি বিভিন্ন আইডিয়া পাবেন বা কিভাবে একটা পরিস্থিতিতে কাজ করতে হয়, কিভাবে একটা মিটিং পরিচালনা করতে হয়, সবকিছুই আপনি আইডিয়া পাবেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে। আমাদের আসলে যে আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলো আসলে আমাদের আহ, বৃদ্ধি করার দরকার। সেটা আমাদের নিজেদের প্রয়োজনেও। আপনি যেটি বলছিলেন যে আইএলটিএস করতে যখন আমরা যাব, তখন যে আমাদের একটা জড়তা কাজ করে, আমরা যদি সাংগঠনিক ভাবে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকি,
তাহলে আমাদের সেই জড়তাটা কিন্তু আগে থেকে অনেকটা কেটে আসে, এবং সেখানে যদি আমি মক টেস্ট দেই বা বিভিন্ন টেস্ট দেই সেক্ষেত্রে আমি আরো মানে বেটার করতে পারবো। পাশাপাশি দেখা যায় যে আমরা বিভিন্ন যে আমার কাছে এমনও আছে যে অনেকে যারা বিদেশে যেতে ইচ্ছুক বা যেতে চায় তারা অনেকে ভলেন্টিয়ারি বিভিন্ন অর্গানাইজেশনের অনেক সময় যে সার্টিফিকেটের জন্য অনেক সময় বলেন যে একটা সার্টিফিকেট হলে অনেকটা হেল্প করে। কিন্তু দেখা যায় যে আপনি ওই কাজটা করলেন না বা ওই কাজ সম্পর্কে জানলেন না, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে ওইটা যদি কোনোভাবে দেখা গেল যে আপনার সাথে রিলেট করতে চায় বা আপনার কাছে জানতে চায়, তখন যদি আপনি না বলতে পারেন বা আপনি ওই কাজটা না জানেন, সেক্ষেত্রে মনে হয় যে তখন আরো নেগেটিভ ইফেক্ট বেশি পড়ে। তাই আমার মনে হয় যে আসলে আহ কোনো একটি সংগঠন বা কোনো ভালো কাজের সাথে সবসময় যুক্ত থাকা উচিত সবার। তো আসলে আমরা অনেক বিষয়গুলোই জানলাম ইউরোপে আমেরিকার বিভিন্ন বিষয়ের ভিত্তি বা আমাদের যে প্রক্রিয়া। তো এখানে আসলে আবেদন করতে কি কি লাগে বলে, মানে একটা প্রক্রিয়া যখন আমরা আবেদন করি তখন মানে কি কি প্রয়োজন হয়, যেমন রেজাল্ট, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, এগুলোর বাইরে আর কোনো কিছু এক্সট্রা কোনো প্রয়োজন হয় কিনা, অন্য কোনো কিছু? যেমন অনেকে বলে থাকে যে ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি দেখাতে হয় যখন আমরা স্কলারশিপ পাই, সেই বিষয়গুলো আসলে কিভাবে? হুম। এখানে প্রথমে আমি ইউরোপের ক্ষেত্রে আছি, যেটা হচ্ছে ইরাসমাসের ক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা স্ক্যান কপি অথবা আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি থাকতে হবে। আপনার পাসপোর্টটা রেডি রাখতে হবে, যেহেতু আপনার চিন্তা ভাবনা বাইরের জন্যই, সেহেতু পাসপোর্ট লাগবে। সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট, যেটাকে আমরা বাংলায় বলি নাগরিকত্ব সনদ। এই নাগরিকত্ব সনদটা আপনি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেখানকার চেয়ারম্যান অফিস থেকে পেয়ে যাবেন, এবং সেটা অবশ্যই ইংরেজিতে নিতে হবে। এটা হচ্ছে প্রায় চারিত্রিক সনদ যেরকম থাকে ঠিক প্রায় একদম সেম, জাস্ট সেখানে শুধু আপনার নাম, আপনার যে পাসপোর্ট এবং হচ্ছে আপনার বাবার নাম মাতার নাম উল্লেখ থাকবে। সেই বিষয়টা, সেই কাগজটা একটু এক্সট্রা লাগে মানে অন্যান্য জায়গা থেকে। আর এছাড়া আপনার কাছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, সাথে হচ্ছে আপনার অনার্স সার্টিফিকেট এবং অনার্সের ট্রান্সক্রিপ্ট, এগুলোর স্ক্যান কপি সবসময় সাথে রাখবেন। সেটা হচ্ছে মোটামুটি এগুলোই লাগে এটাসমাসের জন্য। এবং আরেকটা আছে ডিক্লারেশন অফ অনার, সেটার একটা ফাইল সেখানে আমাদের যে পোর্টাল থাকে সেই পোর্টালে পাওয়া যায়, জাস্ট শুধু প্রিন্ট করে সাইন করা লাগে। সুতরাং ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো মানে আপাতত আহামরি আর কোনো কাগজ লাগে না, যেহেতু আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপনার কাছে অবশ্যই থাকবে। সাথে বিএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনি আপনার পরীক্ষা দিয়ে পাশ করার সাথে সাথে আপনি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলো তুলে ফেলার ট্রাই করবেন। তাহলে সেটা পরবর্তীতে অ্যাপ্লাই জন্য ভালো হবে। এবং ইউএসএ তে অ্যাপ্লাই এর জন্য আহ, অত বেশি কাগজপত্রের দরকার হয় না, মানে আমার জানা মতে। সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার বিএসসি এর কাগজপত্র গুলো হলেই হবে, এবং সাথে হচ্ছে আপনার পাসপোর্ট। উম, আমরা আসলে জানলাম যে আমাদের কি কি কাগজপাতি দরকার। আসলে অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ হওয়ার পরে সার্টিফিকেট তোলে না। অনেক সময় দেখা যায় যে একটা অবহেলা রেখে দেয় যে আমরা পরে একটা সময় তুলবো। দেখা যায় যে অনেক সময় সিরিয়াস সময় যদি সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো বন্ধ বা ছুটি পড়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তো চেষ্টা করতে হবে যে সাথে সাথে তুলে রাখার, যেহেতু আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে এবং আমার যে কোনো মুহূর্তে এটি প্রয়োজন হতে পারে, সেই দিকটি বিবেচনা করে আসলে তুলে রাখা উচিত সবসময়। তো আসলে আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, স্কলারশিপ এবং ইউরোপ আমেরিকার যারা যেতে চান তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো আসলে আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশ এবং ইউরোপের, যে আপনি বর্তমানে ইউরোপের স্পেনে শিক্ষারত আছেন, তো বাংলাদেশ এবং স্পেনের শিক্ষা ব্যবস্থার মধ্যে বা বাংলাদেশ এবং ইউরোপের বা বাংলাদেশের সাথে বাহিরের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার, এটার মানে কি পার্থক্য বা রিলেট, আপনি যেহেতু প্রায় একটা সেমিস্টারের অর্ধেক শেষ করে ফেলেছেন, তো আপনার কাছে মনে হয় যে মানে ডিফারেন্সটা কোথায়, মানে আমরা কেন তাদের থেকে মানে পিছিয়ে আছি বা আমরা কেন তাদের সেই লেভেলের শিক্ষাটা অর্জন করতে পারতেছি না? আচ্ছা, আমি প্রথমে আরেকটা জিনিস এড করতে চাই, সেটা হচ্ছে আমি মনে হয় বলে গেছিলাম যে আগের প্রশ্নটার ক্ষেত্রে। তো সেখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের একটা কথা ছিল, যে আপনি ইরাসমাস বা হচ্ছে যে কোনো স্কলারশিপ বা হচ্ছে আপনি যদি ইউরোপে ফান্ডিং পেয়ে থাকেন, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন নাই। এগুলো কোনো কাজেই লাগবে না। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সাথে আপনি যদি ইউরোপের যে
পড়াশোনার যদি স্টাইল মিলান, তা সেক্ষেত্রে দেখা যাবে কি যে প্রায় অনেকটাই ভিন্ন। বাংলাদেশে দেখা যায় যে আপনার অনার্স লাইফে বিভিন্ন প্র্যাকটিক্যাল লেখা লাগতেছে, বা প্র্যাকটিক্যালে যে লেখা যেটা হয় যেটা সেটা হচ্ছে দেখা যায় কি আমরা শিট দেখে দেখে নোটবুক দেখে দেখে জাস্ট লিখতেছি, কিন্তু এটা আদৌ কোনো আমরা শিখতেছি না বা আদৌ কোনো দরকার নাই। তো বিদেশের ক্ষেত্রে বা স্পেনের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতেছি সেখানে হচ্ছে এই ধরনের কোনো কাজ নাই। বা আমার বর্তমানে আমি এখন 7টা সাবজেক্ট পড়তেছি, এর মধ্যে দেখা যায় যে শুধুমাত্র 3টা সাবজেক্টে হচ্ছে আমার পরীক্ষা আছে, ইভালুয়েশন ক্যাটাগরি 3টা সাবজেক্টে পরীক্ষা আছে। এবং প্রতিটা সাবজেক্ট কিভাবে ইভালুয়েট করা হবে সেটা আমাদের প্রথম দিন, যেদিন প্রথম দিন ক্লাস শুরু হয়েছে সেদিনই প্রত্যেকটা সাবজেক্টেরটা জানাই দেওয়া হয়েছে যে কিভাবে কোনটা ইভালুয়েট করা হবে, এবং অ্যাটেন্ডেন্সে কোনো মার্ক থাকবে কিনা। দেখা যায় ইউজুয়ালি অ্যাটেন্ডেন্সে মার্ক থাকে না, তারপরেও সবাই এখানে উপস্থিত থাকে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আহ, যে তারা যে ইভালুয়েট করে, ইভালুয়েট করার জন্য বিভিন্ন প্রেজেন্টেশন থাকে, এবং প্রেজেন্টেশন বিভিন্ন টপিক ওয়াইজ থাকবে সেখানে। কিছু থাকে গ্রুপ প্রেজেন্টেশন, কিছু সিঙ্গেল প্রেজেন্টেশন, এছাড়া ল্যাব ওয়ার্ক থাকে। এবং আমাদের এখানে আমার ক্ষেত্রে যেটা হয় যেখানে এখানে প্রায় 2টা সাবজেক্ট আছে, যে 2টা সাবজেক্ট শুধুমাত্র ল্যাব, এগুলোর কোনো থিওরি ক্লাস নাই। এবং ওই ল্যাবের জন্য আমার যতটুকু থিওরির দরকার হয় সেটা ওই ল্যাবে শেখানো হয়, এবং সবকিছু হাতে কলমে শেখানো হয়। এবং এখানকার আমি আরেকটা ভালো জিনিস বলবো, যেমন আমি কাজ করতেছিলাম ল্যাবে যে আমাদের মলিকুলার সায়েন্স টেকনিকে, এবং সেই মলিকুলারে আমাদেরকে 2টা জিনিস নিয়ে কাজ করা লাগতেছে, একটা হচ্ছে ভাইরাস এবং আরেকটা আহ, হচ্ছে আমরা ফাঙ্গাস নিয়ে কাজ করতেছি। তো ফাঙ্গাস নিয়ে যখন আমরা যখন কাজ করতেছি এখানে দেখা যায় সবার কাজের লেভেল বা দক্ষতার লেভেল একরকম না, এবং এখানে আপনার রেজাল্ট ভুল আসতেই পারে, বা আপনার কোনো কারণে এখানে ডিএনএ বা আরএনএ মিসিং আসতেই পারে। তো এখানে ডিএনএ বা আরএনএ মিসিং হলে যেটা হয় যে এখানে হলে যে মিসিং মানে যে আপনি জিরো পাবেন বা আপনি মার্ক পাবেন না, জিনিসটা তেমন না। সেখানে হচ্ছে আপনি মিসিং, কিন্তু কেন মিসিং হয়েছে বা আপনার কোন পদ্ধতিটা ভুল হইতে পারে বা আপনার কাজের মধ্যে কোন জায়গাটা ভুল হয়েছে বলে আপনি মনে করেন, সেই জিনিসটা আপনাকে প্রেজেন্ট করতে হবে। যে আমি এই পর্যন্ত করছিলাম, আমার এই ধাপ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই ধাপে আসার পর আমি এই রেজাল্টটা পাই নাই, এবং আমার যেই রেজাল্টটা পাওয়ার কথা ছিল সেটা আমি পাই নাই। কারণ কি আমার কাছে মনে হয় যে এই ভুল হইতে পারে বা এটার কারণে আমি পাইনি। যদি আপনি সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে তাহলে আপনি ফুল মার্ক পাবেন। এটা আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব। এবং এখানকার টিচারদের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলবো যে তারা খুবই নমনীয়, খুবই আন্তরিক। আপনি যে কোনো সময় 24 ঘন্টা যে কোনো সময় আপনি তাদের কাছে যাইতে পারবেন বা তাদেরকে মেইল করতে পারবেন, তারা অবশ্যই রিপ্লাই দেয়, এবং সবকিছুই ভালো। আর আর যদি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি কম্পেয়ার করেন, স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইউরোপের স্টুডেন্ট যারা আছে, বা আপনি ইউএসএ কথা চিন্তা করলো যে এখানে যারা আছে তাদের বেশিরভাগই হচ্ছে অনেক কর্মঠ, বা তারা তাদের টাইম ম্যানেজমেন্ট করতে জানে, যে কিভাবে টাইম ম্যানেজ করতে হবে বা কোন সময় কোন কাজটা করতে হবে। আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় আমরা একটু আরাম প্রিয়, আমরা একটা কাজ করে রেস্ট নিতেছি বা ফেসবুক স্ক্রোল করতেছি। আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে 50% ফেসবুক নাই, তারা ইনস্টা ইউজ করতেছে কিন্তু তারা ফেসবুক ইউজ করে না। তো আপনি কিন্তু জানেন যে বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বড় একটা টাইম আমরা ফেসবুকে অপচয় করি। এই টাইমটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারতাম। এখন আহ ইউরোপে আসলে যেটা হয় যে আপনি যে টাইম অপচয় করবেন, টাইম অপচয় করে আপনি কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখলেই বুঝতে পারবেন যে তারা কিভাবে টাইমটা ইউটিলাইজ করতেছে, এবং যে বেশি ইউটিলাইজ করবে সেই পরবর্তীতে ভালো করবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে আপনার টাইমটা ফিক্সড, এবং বিভিন্ন সময় বিভিন্ন আপনার কাজ থাকবেই, সেই জন্য হচ্ছে আপনার যে ফ্রি টাইমটা থাকবে সেই ফ্রি টাইমটা অবশ্যই আপনাকে ইউটিলাইজ করতে হবে, এবং এই জিনিসটা আপনার শিখতে হবে। এবং সেই জিনিসে আমি অবশ্যই ইউরোপিয়ানদের আগিয়ে রাখবো। এর কারণ হচ্ছে তারা ভালোভাবে এই টাইম ম্যানেজমেন্টটা করতে পারে, এবং আমাদের সবারই উচিত যে টাইম ম্যানেজমেন্টটা বাংলাদেশ থেকেই শিখে আসে, এবং যত ভালো করে আপনি সেটা করতে পারবেন এবং যত বেশি আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারবেন ততই আপনার জন্য সেটা ভালো হবে। আসলে এক্ষেত্রে বাংলাদেশের সাথে বা আমাদের উপমহাদেশের সাথে বা ইউরোপ বা পাশ্চাত্যের যে বিষয়গুলো আছে পাশ্চাত্যের সাথে, সেই বিষয়গুলো আসলে শিক্ষা সহ পাশাপাশি বিভিন্ন বিষয়ে আসলে আমাদের অনেক ডিফারেন্স রয়েছে। কথায় এমন বলা হয়ে থাকে হয়তোবা যে পাশ্চাত্যের সাথে 500-200 বছর পিছিয়ে থাকে। আসলে 200 বছর এগিয়ে থেকে যে সভ্যতার যে বিকাশগুলো ইউরোপ আমেরিকায় ঘটে সেগুলো আসলে আমরা অনেক পরে পাই। বা আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো আসলে সেক্ষেত্রে সেই পরিমাণ না যে ফ্যাসিলিটিস প্রয়োজন সেগুলো হয়তো বা দিতে পারে না।
কিন্তু আপনি যেটি বললেন যে শিক্ষার ক্ষেত্রে যেমন বা আপনার ওইখানে যে একটা বিষয়ে আপনি অর্ধেক যা করলেন বা কোনো একটা বিষয়ের আপনার ফলাফলের এক পর্যায়ে এসে আপনি আটকে গেলেন এবং আপনার পূর্বে যে প্রক্রিয়াগুলো সবগুলো সঠিক ছিল এবং আপনি যথাযথভাবে করছেন, কিন্তু আপনি somehow আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফলে পৌঁছাতে পারেননি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ব্যর্থতার একটা সুযোগ পান যে আমি এই কাজটা শিখেছি, এবং পরবর্তীতে আপনার যেটুকু ল্যাকিংস আছে সেই ল্যাকিংস টুকু তারা পূরণ করে দেওয়ার চেষ্টা করে এবং তাদের সাথে সবসময় রিস্ক করা যায়, যেটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কল্পনাও করা যায় না। অনেক সময় দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের শিক্ষার্থীরা ফোনে কল দিতেও অনেকটা ভয় পায় যে স্যারকে কল দিব এবং স্যার কি বলবে। অর্থাৎ আমাদের যে কানেক্টিভিটি স্যারদের সাথে সেটা অনেক কম, যেটা আসলে ইউরোপ বা আমেরিকায় অনেক বেশি, যার কারণে আসলে তারা শিক্ষার্থীদেরও প্রপারলি আসলে সেই বিষয়গুলো বোঝাতে পারে। তো আসলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো আসলে আমি যে পারলাম না এক্ষেত্রে আমাকে যে আমার যেটুকু পারি সেটুকুকেও নেগলেক্ট করা হলো বাংলাদেশে। সেইটার কারণেই হয়তো বা বাংলাদেশে পরবর্তীতে ওই যে না পারাটুকু, সেই না পারাটুকু হয়তো বা আমরা আর পরবর্তীতে শিখতে চাই না, যে ঠিক আছে এটা তো আমি পারি না বাদ। কিন্তু ওইটাই যদি আমি যে পর্যন্ত পারি তারপরে থেকে যদি আমাকে শিক্ষা দেওয়া হতো, হয়তো বা আমি সেই বিষয়টা আরো ভালোভাবে জানতে পারতাম এবং ইউটিলাইজ করতে পারতাম, যেটা আসলে ইউরোপ আমেরিকা হয়ে থাকে। তো আসলে আমরা চেষ্টা করি আমরা যা বাংলাদেশের যে সহ আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিনে দিনে আরো উন্নত হবে এবং ভালো পর্যায়ে যাবে সে আশা আমরা অবশ্যই রাখি, এবং আমাদের যে ব্যবস্থা বা পরিবর্তিত যে সমাজ ব্যবস্থা সেটি আসলে পরিবর্তিত হবে এবং উন্নতির দিকে যাবে সেটাও আমরা আশা করি। তো আমরা আসলে অনেক বিষয় জানলাম, এখন একটু জানতে চাই যে আসলে ইউরোপে যাবার তো একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের পথে দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হয়েছে। পাড়ি দেওয়ার পরে সেপ্টেম্বরের 6 তারিখে ফ্লাইটের মাধ্যমে যে যাত্রা ইউরোপের পথে এবং স্পেনে গমন। ইউরোপে যাওয়ার পরে প্রথমে ফিলিংসটা কেমন ছিল, যে মানে নিজের মধ্যে ফিলটা কেমন হচ্ছিল যে আসলে আমি ইউরোপে আসলাম এবং আমি যে একটা মিশন ছিল সেখানে সফল হলাম? এখানে আমার ক্ষেত্রে আমার ফিলিংস মোটামুটি ভালোই ছিল, এবং যেহেতু ফার্স্ট টাইম আসা এবং প্রথমবার একাই আসা, এবং সেক্ষেত্রে আমার জন্য একটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার ছিল, এবং জিনিসটা আমি ভালোই উপভোগ করছি। এবং এখানে আসার পর সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল যে আমার প্রোগ্রাম থেকে আর কি সবকিছু অ্যারেঞ্জ করা ছিল প্রায় 5 দিন। আমরা একটা আমাদের ইন্ট্রোডাক্টরি যে পার্টটা সেটাই আমাদের প্রায় 5 দিন ধরে ছিল, এবং সেখানে আমাদের জন্য হোটেলও বুক করা ছিল। সেখানে দেখা গেছে কি, যেহেতু আমাদের সব ফ্রেন্ডরা যারা আছি প্রায় 31 জন ছিলাম, বিভিন্ন জন বিভিন্ন দেশের, প্রায় আমরা 26টা দেশের মানুষজন আছি। 26টা দেশ থেকে প্রায় 31 জন আছি একসাথে। তো সেখানে বিভিন্ন দেশের কালচার কিভাবে তারা আহ তাদের দেশে কিভাবে কি হচ্ছে বা তাদের সাথে একসাথে কথা বলা, এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ, তো এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাচ্ছিলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যে একটা যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন আপনাকে অ্যাডাপ্ট হতে একটু টাইম লাগবে। সেটা স্বাভাবিক, সেটা সব দেশে স্বাভাবিক। এখন যেটা একটা সুবিধা সেটা হচ্ছে ইরাসমাসের ক্ষেত্রে তারা ওই টাইমটা দেয়। তা আস্তে আস্তে করে তারা আর কি শুরু করছে, যা আমার প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। এবং আমি যেহেতু ভ্যালেন্সিয়াতে আছি, এবং ভ্যালেন্সিয়া আমি যেখানে আছি সেটা হচ্ছে প্রায় সমুদ্রের পাশে, তো যার কারণে এখানকার টেম্পারেচার আরো খুব সবসময় খুব ভালো থাকে, প্রায় বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো এমন একটা টেম্পারেচার থাকে সবসময়। এবং বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একটা উপভোগ্য টেম্পারেচার। তো সবকিছু মিলে আর কি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে ইউরোপের ভ্যালেন্সিয়া বা স্পেনের ভ্যালেন্সিয়া একটি প্রসিদ্ধ শহর। সেই শহর আসলে সমুদ্র তীরবর্তী হয়, আসলে আবহাওয়া বাংলাদেশের অনেকটাই কাছাকাছি হওয়ার কথা। আর তাছাড়া ইউরোপের যে শীত প্রধান দেশ এখন, ইউরোপের যে ভ্যালেন্সিয়া বা ওই স্পেনের যে পার্টটাতে আপনি থাকেন সেই দিকে কি তুষারপাত বা এমন কোনো ঘটনা ঘটে কি? না, এখানকার যে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে যে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তুষারপাত, যে বা স্নোফল যেটা, সেটা আনফরচুনেটলি ভ্যালেন্সিয়াতে হয় না। কিন্তু এটা আমি আমার জন্য ফর্চুনেটই বলবো, কারণ সেটা ফোনে দেখতেই ভালো লাগে। বা আপনি যদি ভ্যালেন্সিয়া থেকে একটু নর্থের দিকে যান, প্রায় 1 থেকে 2 ঘন্টা একটু মাউন্টেনের দিকে গেলেই তখন দেখা যায় যে আপনি সেখানে উপভোগ করতে পারবেন। কারণ এল্টিচিউডের জন্য আপনি সেখানে পাবেন স্নোফল।
কিন্তু ভ্যালেন্সিয়াতে যেমন আমি বর্তমানে যেখানে আছি এখন 11 ডিগ্রি বা আরো 12 ডিগ্রি সেরকম টেম্পারেচার, যে এবং মোটামুটি চলার মতো ভালো টেম্পারেচার আছে এখানে। কিন্তু আপনি যে সব জায়গায় হচ্ছে আপনার স্নোফল পড়তেছে সেখানে দেখা যাবে প্রায় মাইনাসে চলতেছে, -5 বা -6 থাকতেছে এখন। তো এই জিনিসটা যতটুকু উপভোগ করা যায় তার থেকে কিন্তু বেশি কষ্টের, বিশেষ করে আপনাকে সকালবেলা ক্লাসে ক্লাসে যাইতে হবে। তো সকালবেলা যখন আপনি ক্লাসে যাবেন বা এইসব জিনিসগুলো দেখা যায় কি যে খুবই কষ্টকর একটা বিষয়, আর এই ঠান্ডার মধ্যে বাইরে ক্লাসে যাওয়া, এই আর কি। আসলে এটা মানে বাইরে থেকে বা আমরা যারা বাংলাদেশ থেকে দেখি তাদের অনেক ভালো লাগে যে আমরা দেখি যে অনেক সময় যে বরফ কেটে গাড়ি নিয়ে সেখানে বের হতে হয় বা রাস্তায় বরফ জমে থাকে। তো আসলে বিষয়গুলো বাইরে থেকে উপভোগ্য, কিন্তু সেখানে যারা আছে তারা আসলে সেই বিষয়গুলো আহ খুবই মানে প্রতিকূলতার সাথে মোকাবেলা করে। আসলে ভ্যালেন্সিয়াতে সেই বিষয়টা নেই। তবে আমরা যতদূর জানি আপনি সামনের বছরে অর্থাৎ আপনার যে থার্ড সেমিস্টার সেখান থেকে আপনি ফ্রান্সে যাবেন। তো ফ্রান্সের সেই ফ্রান্সের যেখানে থাকবেন বা ফ্রান্সের যেখানে যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটি গুলো সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা নিয়েছেন কিনা? হম হম। যেমন আমার দেখা যাবে যে আমার প্রথম 2টা সেমিস্টার আমার ভ্যালেন্সিয়াতে, তো যার কারণে আমার প্রায় 10 মাস থাকা পড়বে। এবং এখানে 10 মাস কমপ্লিট করার পর পরবর্তীতে আমি চলে যাব ফ্রান্সে। তো ফ্রান্সে যাওয়ার পর ফ্রান্সে দেখা যাবে যে ফ্রান্সে হচ্ছে আমার সামার স্কুল অ্যাটেন্ড করতে হবে মন্টপেলিয়ার। তো মন্টপেলিয়ার যাওয়ার পর ওইখানে একটু, আমি যখন যাব ওইখানে তখন সামার টাইম, প্রায় বাংলাদেশের মতোই ওখানে গরম পড়ে, প্রায় 35 35 থেকে 38 এরকম একটা টেম্পারেচার থাকে, যেটা বাংলাদেশের মতোই গরম বলা যায়, মোটামুটি ভালোই গরম। তো ওইখানে থাকা হবে মোটামুটি 4 মাস। এবং সেখান থেকে পরবর্তীতে চলে যাওয়া হবে রেন, ইউনিভার্সিটি অফ রেন। সেখানে যাওয়ার পর সেখানে থাকা হবে প্রায় 2 মাস। এবং রেন থেকে প্যারিস। এবং রেন যখন যাব তখন সেখানে শুধু বৃষ্টি থাকবে। মানে আমার ফ্রান্সের প্রায় 3টা ওয়েদারই দেখা হবে, একটা জায়গায় হচ্ছে গরম, একটা জায়গায় বৃষ্টি, রেইনি সিজন, এবং আরেকটা জায়গায় প্যারিসে যখন থাকবো তখন শীতকাল। সুতরাং সেখানে তুষারপাত দেখা হবে, আর আশা করি প্যারিস তো দেখাই। তো আপনারা জানেনই যে প্যারিস একটি কতটা গুরুত্বপূর্ণ একটি শহর পর্যটনদের জন্য। পর্যটনদের জন্য গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচাইতে বেশি পর্যটন যেখানে যেয়ে থাকে, পর্যটকরা সবচাইতে বেশি যেয়ে থাকে সেই শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে প্যারিস। আসলে আমরা প্যারিসে আপনাকে দেখবো সেই আকাঙ্ক্ষা রাখছি, এবং হয়তোবা প্যারিস থেকেও কোনো একদিন আপনার সাথে আমরা লাইভে যুক্ত হবো এবং প্যারিসের যে আপনার যে আহ, অভিজ্ঞতা বা প্যারিসের যে জীবনগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো আসলে আমরা ইউরোপে যখন যাই আমাদের তো কোনো স্কলারশিপ বা আমরা কোনো প্রফেসর ফান্ডিং ম্যানেজমেন্টের মাধ্যমে যাই। তো কিন্তু সেখানে তো আমাদের একটা লিভিং কস্ট থাকে, যেমন বাংলাদেশে বর্তমানে দেখা যায় যে লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, বিভিন্ন আহ, আহ, পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেই তুলনায় বা ইউরোপ বা আপনি যখন স্পেনের ভ্যালেন্সিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার কাছে বা লিভিং কস্ট গুলো কেমন মনে হয়, বা বাংলাদেশের চাইতে সেখানের তুলনা করলে সেটা আসলে কি চিত্র দাঁড়ায়? আপনি যদি, আমি ইরাসমাসের পার্সপেক্টিভে দেখি, ইরাসমাসের বিভিন্ন প্রোগ্রামে একটা রকম, এবং কিছু প্রোগ্রামে আপনার প্রতি মাসে প্রায় 1000 ইউরো দেওয়া হয়, এবং কিছু প্রোগ্রামে 1400 ইউরো। যেগুলোতে আবার 1000 ইউরো দেওয়া হয় সেগুলোতে আবার আলাদাভাবে একটা ইনস্টলমেন্ট কস্ট থাকে, বা আবার ট্রাভেল একটা কস্ট থাকে। তো সবকিছু মিলে দেখা যায় কি এভারেজ যদি করেন আপনি, সেম খরচই আসে। যে সেম খরচ বলতে একটা সেম টাকাই দেওয়া হয়। 1400 যারা পায়, যারা 1000 পায় তাদেরকে সেমই দেওয়া হয়। এবং আমার মতে যে ভ্যালেন্সিয়া বা এখানে চলার জন্য 600 থেকে 700 ইউরোর মধ্যে চলাফেরা করা পসিবল। এবং বাকি টাকা আপনি চাইলে আপনি জমাইতে পারবেন, বা আপনার একটা সেভিংস এর একটা অপশন থাকে। আর যদি যারা হচ্ছে যে কোনো স্কলারশিপে আসুক না কেন, বিভিন্ন ভাবে ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, সব জায়গায় সেম না, কিন্তু আশা করা যায় যে 600 থেকে 700 একটা অ্যামাউন্ট লাগবে প্রতি মাসে লিভিং কস্টের জন্য। এবং ইরাসমাসের মাধ্যমে সেটা আহামরি কোনো সমস্যা হয় না, আপনাকে যে টাকা দেওয়া হবে আপনি ভালোভাবেই চলতে পারবেন, এবং পরবর্তীতে আপনি বাসায় একটা ফিনান্সিয়ালি একটা সাপোর্ট দিতে পারবেন। আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে আপনাদের যে আহ, খাওয়া দাওয়া বা ডাইনিং এর যে ব্যবস্থা সেই ডাইনিং কি আপনাদের নিজেদের ম্যানেজ করতে হয়, নাকি আপনারা যেখানে আছেন সেখান থেকে আসলে যে সার্ভিস আছে সেখান থেকে দেওয়া হয়, নাকি বাঙালি ফুড গুলো মানে স্পেনের বা ইউরোপের
বিভিন্ন জায়গাগুলোতে বাঙালিদের যে ফুড, আসলে বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, বা ভাত না খেলে আসলে বাঙালির কয়েকদিন হয়তোবা অন্যান্য কিছু খেলেও মনে হয় যে আমি আসলে ভাত খাইনি অনেকদিন। তো এই এই ফ্যাসিলিটিস গুলো আসলে পাওয়ার কি সুযোগ আছে কিনা সেখানে? হ্যাঁ, সেটা অবশ্যই। কারণ দেখা যায় কি, যেমন আমার ক্ষেত্রে যেটা ভ্যালেন্সিয়াতে যেটা হচ্ছে যে 1400 ইউরো আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, আর আপনি আপনার মতো করে ঠিক করবেন যে আপনি কোথায় থাকবেন। আপনার এখানে আর কি ডর্ম ফেসিলিটিসটা নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাপার্টমেন্টের রুম শেয়ার করে থাকা লাগে, এবং এখানে সেরকম যথেষ্টই অপশন আপনার হাতে থাকবে। এবং সেখানে দেখা যায় 3 জন 4 জন বা 5 জন করে একটা অ্যাপার্টমেন্টে থাকে, সাথে হচ্ছে ওয়াশরুম, একটা বা দুইটা ওয়াশরুম, সাথে কিচেন শেয়ার করা লাগে। এবং শেয়ার করে আপনি আপনার মতো রান্না করতে পারবেন, আপনি যেটাই রান্না করতে চান। এবং এখানে রাইস সবসময় অ্যাভেলেবল সুপার মার্কেটে, এবং বিভিন্ন টাইপের রাইস আছে, তো ওটা সবসময় খাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমি প্রথম প্রায় 5 দিন হোটেলে ছিলাম, এবং দেখা গেছে যে প্রথম 7 দিন আমি ভ্যালেন্সিয়াতে আসার পর শুধু কাবাবের উপরে ছিলাম। ডোনার কাবাব যেটা, সেটার উপরে ছিলাম। এখানে প্রথম 7 দিন আর কি ভাত খাওয়া হয়নি। পর থেকে আবার যখন সবকিছু মোটামুটি স্টেবল হয়ে গেছে, নতুন বাসায় উঠলাম, তখন থেকে আবার সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে। এবং এখানে আরামসে নিজের মতো করে রান্না করে আপনার যখন যা ইচ্ছা আপনি সেভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এখানে আপনি যথেষ্ট যেমন পরিমাণ বললেন পাকিস্তানি প্রথম দোকান আছে। আপনি হোটেলে থাকার কারণে ভাত খাওয়া হয়নি, তো এই 7 দিন পরে যখন আপনি ভাত খাইলেন প্রথমে, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? যে আসলে একজন বাঙালি হিসেবে ভাত খেলাম 7 দিন পরে, সেই ফিলিংসটা কি অন্যরকম ছিল কিনা? আসলে প্রথম 2-3 দিন একটু বেশি মিস করতেছিলাম যে না, যে ভাত খাওয়া দাওয়া হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আর তেমন কিছু মনে হয়নি। তো প্রথম 2-3 দিন নিয়ে মনে হচ্ছিল, পরে আর তেমন সমস্যা লাগে নাই, এই আর কি। আচ্ছা, তার মানে আপনি সেখানে নিজের মতো করে আসলে চলতে পারবেন। বাঙালি হলে যে সেখানে আপনি সমস্যায় পড়বেন তেমনটা না। আপনার বাঙালিদের জন্য আসলে ইউরোপের বিভিন্ন দেশে বা বিভিন্ন শহরগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা আসলে আছে। সব বাঙালি নয় শুধু, সব দেশের বিভিন্ন কালচারের অ্যাকোমোডেশনের ব্যাপার, অ্যাসিমিলেশনের মাধ্যমে সবাই আসলে সবকিছু পেয়ে যায় আসলে সুপার শপের মাধ্যমে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম আসলে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোর ডরমেটরি বা হোস্টেল থাকে, আর পাশাপাশি আপনারা বর্তমানে বাসা নিয়ে আসেন, তো দুইটার মধ্যে কম্পেয়ার করলে আসলে কোনটা স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি, বা কোনটা স্টুডেন্টদের জন্য তুলনামূলকভাবে তাদের ফেভারে থাকে বা তাদের জন্য ভালো হয় বলে আপনার মনে হয়? বাজেট ফ্রেন্ডলি চিন্তা করলে যে সবসময় ডর্ম ফেসিলিটিসটাই আমার কাছে প্রেফারেবল বেশি মনে হয়, কারণ সেখানে একটু সুযোগ সুবিধা বেশি থাকে। কিন্তু ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে যেটা হয়, ভ্যালেন্সিয়াতে হচ্ছে মোটামুটি এটা যেহেতু একটু পর্যটন এরিয়া, এবং অনেক বেশি পর্যটক আসে এদিকে, তো এখানে হচ্ছে ওইরকম ডর্ম ফেসিলিটিস নাই। আর যেহেতু ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারে না, সেহেতু হচ্ছে আপনি বাইরে যথেষ্ট পরিমাণ বাসা পাবেন, যে যেখানে হচ্ছে আপনি থাকতে পারবেন, বা এখানে এজেন্ট ফি দিয়ে বা থাকা যায়। এবং সবকিছুই আর কি ইজিলি ম্যানেজ করা যায়। আপনি একটা বাসা দেখে আপনার মতো পছন্দ করতে পারবেন, এবং সব ধরনের রেঞ্জই আছে। তবে আহ, দিন দিন আর কি এই জিনিসটা দামগুলো বাড়তেছে। এবং দাম বাড়ার একটা বড় কারণ হচ্ছে অনেক বেশি মানুষ আহ দেখা যাচ্ছে ইউরোপে মুভ করতেছে। অনেক বেশি মানুষ মুভ করার কারণে, এবং বিশেষ করে ভ্যালেন্সিয়ার টেম্পারেচার ভালো হওয়ার কারণে দেখা যায় কি যে এখানে মানুষের আসার হারটা বাড়তেছে। তো যার জন্য আর কি প্রাইসটা কিছুটা বাড়তেছে। কিন্তু তারপরও মোটামুটি যদি চিন্তা করেন যে প্রাইস অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে একই রকমই আছে। এবং আপনার ফ্রান্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, ফ্রান্সের ক্ষেত্রে একটু খরচটা একটু বেশি। কিন্তু খরচ বেশি হলে সেই ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার একটা অপশন আছে সেখানে, যেটা হচ্ছে সরকারিভাবে আপনি যতটুকু আপনি বাসা ভাড়া দিচ্ছেন তার অর্ধেক টাকা আপনাকে আপনার সরকার থেকে আপনাকে ব্যাক দিবে। সেরকম একটা অপশন আপনার সেখানে ক্লেম করা যায়, সেটাও একটা ভালো অপশন। আচ্ছা, তার মানে তো আমাদের যে আহ, নতুন যারা যাবে সেক্ষেত্রে বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো আপনি বাসে থাকবেন বা ডরমিটরিতে থাকবেন, সেগুলো আপনি যাচাই বাছাই করে আসলে সেখানে সিদ্ধান্ত নিতে পারবেন, আসলে সেই সুযোগগুলো রয়েছে। তো আসলে ইউরোপে অনেক সময় দেখা যায় যে যারা স্কলারশিপে যায় তারা পার্ট টাইম বিভিন্ন জব করে বা পার্ট টাইম যে বিভিন্ন কাজগুলো করে থাকে, সেক্ষেত্রে আহ ভ্যালেন্সিয়া বা স্পেনে এবং ইউরোপের অন্যান্য শহরগুলোতে আসলে এই সুযোগগুলো কেমন, বা আপনার এরকম কোনো সুযোগ হয়েছে কিনা? ইউরোপে কাজ করার ক্ষেত্রে যেটা দেখা যায় কি, মানে ইউরোপে জব করাটা একটু কঠিন। একটু কঠিন কি জন্য? কারণ হচ্ছে আপনার একই জায়গায় এক এক ভাষা, যেমন স্পেনিশ ভাষা
এবং আপনি জানেন যে স্প্যানিশ ভাষা কিন্তু আপনার ইংরেজি থেকেও বেশি পপুলার এবং সবচেয়ে বেশি মানুষ ইউজ করে এবং দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে স্পেন, এবং তৃতীয় স্থানে ইংরেজি ভাষা। তো যার কারণে দেখা যাচ্ছে কি স্প্যানিশ ভাষায় আর কি সব জায়গায়, মানে সব জায়গায় আর কি স্প্যানিশ ভাষা ইউজ করা লাগে। এবং যেহেতু আপনি যদি জব করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্প্যানিশ শিখতে হবে। এই হচ্ছে একটা অপশন। এবং আপনি ইউরোপের যেই দেশে যান না কেন, আপনাকে সেই দেশের ভাষা শিখতে হবে। এটা একটা বড় ব্যারিয়ার। এবং আরেকটা দিক হচ্ছে যে কাজ উম, পাওয়া পসিবল, কিন্তু আমার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ইরাসমাস প্রোগ্রাম প্রায় 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে এবং অ্যাসাইনমেন্ট বা সবকিছু মিলে, যে আমার পক্ষে আমি মনে করি না যে এটা আমার জন্য ভালো একটা দিক হবে, সেজন্য আর কি আমি এখন পর্যন্ত কোনো চেষ্টা করিনি। কিন্তু যারা হচ্ছে অন্যান্য প্রোগ্রামে বা এরাসমাস বাদে এইভাবে আসে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে নিতে পারে এবং ম্যানেজ করা পসিবল। এবং দেখা যায় কি যে বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টে জব করে। তো রেস্টুরেন্টে জব করার ক্ষেত্রে দেখা যায় কি ইন্ডিয়ান, পাকিস্তানি বা বিভিন্ন বাঙালি রেস্টুরেন্ট থাকে যেখানে আপনি কাজ করতে পারবেন। এবং যেহেতু আপনি স্কলারশিপে আসছেন বা হচ্ছে আপনি ভ্যালিড ভাবে আসছেন, আপনার টিআই কার্ড আছে, এবং আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন। আসলে আপনার সব জায়গায় কাজ করার সুযোগ আছে, কিন্তু দেখা যায় যে আসলে ল্যাঙ্গুয়েজ, যেটা ভাষা, একটা বড় ব্যারিয়ার। কারণ আপনি কাজ করতে যেয়ে যদি আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আসলে কাজের চাইতে অকাজটাই বেশি হয় বা উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে যারা চাইবে যে কোনো স্কলারশিপ প্রোগ্রাম, বা দেখা গেল যে হাফ স্কলারশিপ থাকে অনেকের, বা অনেকেই থাকে যে আহ, পুরোটাই টিউশন ফি এর মাধ্যমেই পড়াশোনা করতে যায়। তো তাদের ক্ষেত্রে হয়তোবা কাজের সুবিধার জন্য, বা তারা যদি চায় যে তারা কাজের মাধ্যমে কিছুটা আয় করতে চায় বা তাদের পড়াশোনাগুলো চালাতে চায়, তাহলে যেখানে যাবে সেইখানের ভাষাটা অন্তত কিছুটা পক্ষে জানা খুবই জরুরি বলে মনে হচ্ছে। জি, আপনার যে দেশেই যান না কেন, যদি হচ্ছে আপনার ওখানে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে যে দেখা যায় যে ভিসা প্রসেসিং বা এই ক্ষেত্রে যে একটা টাইমটা থাকে, এই টাইমটা ভালোভাবে কাজে লাগে যে ভাষাটা শেখা যেতে পারে। তো আপনি ইউরোপে আছেন এবং স্পেনে আছেন, সেখানে আমি যদি বর্ণনা করি, আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্টার এবং রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাব। তো আপনার এই স্বল্প সময়ে কি স্পেনে রিয়াল মাদ্রিদ বা কারো খেলা দেখার কি সৌভাগ্য হয়েছে কিনা? না, এখন পর্যন্ত হয় নাই। রিয়ালের প্রায় ভ্যালেন্সিয়াতে আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে ভ্যালেন্সিয়াতে অলরেডি একটা বন্যা হয়েছে, যেটা প্রায় গত 30 বছরে কখনো হয় নাই। তো যার কারণে ওই ম্যাচটা পোস্টপোন্ড হয় এবং পরবর্তীতে তারা আসবে। মানে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আগামী বছর আমি রিয়াল মাদ্রিদে যাব এবং সেখানে সেখানে যে স্টেডিয়াম সেন্টারো বানাবো, আর সেখানে যাব এবং একটা ম্যাচ দেখবো। আশা করা যায় ইনশাল্লাহ যদি ম্যাচটা থাকি। তো সেইখানে আপনার এন্টি ক্লাব হিসেবে বার্সেলোনায় যাওয়া বা বার্সেলোনায় খেলা দেখার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে কিনা? এখন পর্যন্ত ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয়। কারণ দেখা যায় যে বার্সেলোনা বা বিভিন্ন প্রতিটা শহর ঘুরে দেখার ইচ্ছা আছে। এখন বর্তমানে এখন পর্যন্ত বলতে পারতেছি না, কিন্তু প্রথম টার্গেট আমার রিয়াল মাদ্রিদ। সে আগে প্রথমটা শেষ করি। অবশ্যই শুভকামনা। আরেকটা বিষয় জানা ছিল যে বর্তমান খুব সম্প্রতি ভ্যালেন্ডিয়র যে প্রকাশ করা হলো, এবং সেখানে স্পেনেরই একজন খেলোয়াড় রদ্রি পেয়েছেন। সেক্ষেত্রে তিনি স্পেনের কোনো ক্লাবের খেলোয়াড় নয়। স্পেনের ক্লাব আপনার নিজের সমর্থিত ক্লাব রিয়াল মাদ্রিদ, স্পেনের একটা বড় ক্লাব। সেখানে সেই আয়োজনটা তারা বয়কট করে এবং তারা সেই বিভিন্ন অভিযোগ তোলে। তো এই ক্ষেত্রে কি স্পেনে আপনি যেখানে আছেন, বা স্পেনের যে লোকাল মিডিয়া বা স্পেনের যে বিষয়গুলো আছে সংবাদ মাধ্যম, সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিক্রিয়া বা রিয়াল মাদ্রিদের এই কার্যক্রমের কোনো মানে কেমন ভাবে তারা বিষয়গুলো ব্যাখ্যা করেছেন বলে মনে হয়, বা এই ক্ষেত্রে কোনো সেদিকে তাদের নিজেদের মধ্যে কোনো গসিপ বা আলোচনা যেমনটা থাকে, এ ধরনের কোনো কিছু আপনার নজরে এসেছে কিনা? এখানে দেখা যায় কি, যেহেতু আপনি জানেন যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুটি হচ্ছে অনেক বড় একটা জায়ান্ট ক্লাব। বিশেষ করে আপনি যদি স্প্যানিশ ক্ষেত্রে চিন্তা করেন, এবং স্প্যানিশ মিডিয়ারা সবসময় চায় তাদের ফোকাসে থাকতে। এবং যখন যেহেতু ব্যালেন্ডিয়রে সেখানে মোটামুটি একটা চান্স ছিল, বা যদি বলা যায় যে এখানে দুটো অপশন ছিল, ভিনিসিয়াস ছিল এবং সেখানে রড্রি ছিল। তো যেহেতু দুইটা অপশনই ছিল, এবং সেক্ষেত্রে তারা চাচ্ছিল
এবং প্রতিটা সাংবাদিক মাধ্যমই চায় যে তাদের টিআরপি বাড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে তারা রিয়াল মাদ্রিদ একটা ভালো অপশন সেটাকে ইউজ করার জন্য। এবং বিভিন্ন নিউজ পোর্টালে আপনি যদি দেখতেন যে যেদিন ব্যালন ডি'র প্রকাশ পায় তারপরের দিন সবগুলো নিউজ পোর্টালে আর কি রিয়াল মাদ্রিদ নিয়েই কথাবার্তা বা ব্যালন ডি'র নিয়ে কথাবার্তা ছিল। কিন্তু এদিকে ভ্যালেন্সিয়াতে তেমন কোনো প্রতিক্রিয়া নাই। কারণ হচ্ছে আপনি জানেন যে এখানের প্রত্যেকটা ক্লাব প্রতিটা জায়গায় হচ্ছে যে কোন ক্লাব ভালো করছে সেটা বিষয় না, কিন্তু তারা ছোটবেলা থেকে একটা ক্লাবকে তারা ধারণ করে, এবং তারা যেই ক্লাবকে ধারণ করে এবং সেই ক্লাবের প্রতি লয়াল। আপনি যদি একটা দেখেন যে 19 নম্বর বা 20 নম্বর টিমের সাথে তারা খেলতেছে, কিন্তু তারপরে দেখবেন যে স্টেডিয়াম ফুল হয়ে আছে, কারণ তারা ওই ক্লাবের প্রতি লয়াল। এবং সেই জিনিসটা, এবং খেলা কিন্তু দেখা যায় প্রায় রাত 9টার সময় হয় স্প্যানিশ টাইম, এবং তারপরও হচ্ছে স্টেডিয়াম সবসময় ফুল থাকে। এটা একটা একটা পজিটিভ জিনিস মনে হয় আমার কাছে। অর্থাৎ তারা যে শহরগুলোতে থাকে সেই শহরের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের যে সমর্থক তারা আসলে খুবই ক্লাবগুলোকে ভালোবাসেন এবং তারা সেই খেলাগুলো দেখেন এবং দলকে উজ্জীবিত করেন, যদিও সেই দলটা লা লিগা বা অন্যান্য লিগের নিচের দিকেও থাকে তারপরেও তারা সমর্থন দিয়ে যান অকণ্ঠ। আসলে এটা তাদের নিজেদের যে স্বদেশ বা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটা থেকে আসলে এটা আসে। তো আমরা শুভকামনা জানাই আপনার জন্য যে আপনি সামনে রিয়াল মাদ্রিদে খেলা দেখবেন এবং রিয়াল মাদ্রিদের যে আপনার একটি ভক্ত আপনি সেখানে রিয়াল মাদ্রিদের মাঠে বসে রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন, সেটি আসলে আপনার জন্য অনেক আনন্দের হবে। সেই মুহূর্তেতে জন্য শুভকামনা রইল। আর আমরা আমাদের লাইভে অনেক আলোচনা করলাম, অনেক কথাই বললাম। আমাদের শেষ মুহূর্তে যদি আমরা আমাদের নতুন যারা বিভিন্ন দেশে যেতে চায় বা স্কলারশিপের জন্য আগ্রহী আছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা অনার্সের শেষের পর্যায়ে, এবং তারা এখন চায় যে ইউরোপে যেতে যাবে, তো সার্বিকভাবে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? সার্বিকভাবে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা, যে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য থাকা লাগবে। কারণ আপনি যখন যদি বাংলাদেশ এবং বাইরের কথা চিন্তা করেন, যে বাংলাদেশে যারা বিসিএস এর জন্য পড়তেছে বা যে কোনো সরকারি চাকরির জন্য পড়তেছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার একটা বছরে প্রায় 10টা বা 15টা পরীক্ষা থাকেই। যেমন মোটামুটি পরীক্ষা থাকলে আপনি যখন একটা পরীক্ষার প্রিলিতে দিচ্ছেন, কারণ এক একটা পরীক্ষা আবার হচ্ছে প্রিলি, রিটেন, ভাইভা বিভিন্ন ভাগে থাকে। যেহেতু আপনি প্রিলি টিকলেন তখন আপনার একটু কনফিডেন্স বুস্ট হইলো যে আপনি আপনি এইগুলা পরীক্ষায় টিকতেছেন, বা রিটেন দিলেন, একটা একটা ট্রেকে আছেন। কিন্তু আপনার যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা হয় যে আপনি আইএলটিএস দেওয়ার পর যখন আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, মনে করেন এমন হতে পারে আপনি 200 ইমেল করছেন কিন্তু আপনি কোনো পজিটিভ রিপ্লাই পান নাই, কিন্তু 201 নম্বর মেলে আপনার হয়ে যেতে পারে। সেটা কিন্তু একটা খুবই সহজ জিনিস, মানে সহজ জিনিস, কিন্তু কথা হচ্ছে এই যে ধৈর্যটা রাখা কিন্তু খুবই দরকার। কারণ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে হচ্ছে আপনি খুব সহজে দেখা যায় ডিমোটিভেট হয়ে যেতে পারেন। তো সেই জন্য আমার যেটা ইয়ে থাকবে যে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং চেষ্টা করতে থাকেন, এবং ইনশাল্লাহ সফলতা আসবে, কিন্তু চেষ্টা করতে থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। এবং আপনি যদি আপনার প্রথমত যদি আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হন, আপনি আপনার সিভি ভালো করার চেষ্টা করুন। সাথে হচ্ছে যদি রিসার্চের আপনার অপশন থাকে রিসার্চ করার বা কোনো স্যারের সাথে কাজ করার, কোনো প্রজেক্টে কাজ করার, সেগুলো কাজ করতে থাকেন। এবং সাথে হচ্ছে যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনাকে আমি সবসময় বলবো যে বিভিন্ন যে ডাটা ইভালুয়েশন যে মেথড গুলো আছে, যেমন আপনি আর বা পাইথন যে কোনো একটা সফটওয়্যারের কাজ শিখতে পারেন, এবং আর এর কাজ মোটামুটি রিকমেন্ড করা হয়। তো এই কাজগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং আশা করি এই কাজগুলোই করবেন। এবং মূল কথা এটাই যে ধৈর্য হারাবেন না, আপনি আপনার যে লক্ষ্য, আপনি আপনার লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা ইউরোপের যে যাত্রা, সে যাত্রা এবং আমেরিকারও যাত্রা, সে যাত্রা নিয়ে অনেক কথা বললাম, দীর্ঘ সময় আপনার সাথে আড্ডা দিলাম। তো আপনার জন্য শুভকামনা থাকবে, আপনার স্পেন এবং ফ্রান্সের ভবিষ্যৎ জীবনগুলো সুন্দর হোক এবং আপনার যে পথ চলা সেটি আরো মসৃণ হোক। পাশাপাশি আমাদের দেশের বা আপনার যেখানেই থাকেন সেখানে আপনি আহ, আপনার স্বক্ষেত্রে
কন্ট্রিবিউশনের মাধ্যমে পৃথিবীকে আরো ভালো অবস্থানে নিয়ে যান, সেই শুভকামনা রইল। তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের বিহাইন্ড দ্য স্পটলাইট চ্যানেলের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি মনে করি যে আপনাদের মাধ্যমে বা এই সব প্রোগ্রামের মাধ্যমে অনেকেই বিদেশের বা উচ্চশিক্ষার জন্য যে বাইরে কিভাবে আসবে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারতেছে। এবং যত দিন যাচ্ছে মানুষের কিন্তু এই এই যে অপশন গুলো তারা জানতে পারতেছে যে আপনি আহ, আগে যেটা দেখা যেত যে 5-10 বছর আগে তারা জানতোই না তাদের হাতে কি কি অপশন আছে। তাদের আজ যেমন আমাদের হাতে, আমরা যখন বাংলাদেশ থেকে একটা ডিগ্রি নিচ্ছি, তখন আমাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন আমাদের হাতে ওপেন হচ্ছে যে আমরা মাস্টার্স পরবর্তীতে কোথায় করতে পারি। এই জিনিসগুলো দেখা যায় কি আমাদের যে এভিডেন্স বা হচ্ছে আমাদের যে কোনো এক্সাম্পল বা আমাদের কোনো সিনিয়র ভাইরা সেখানে আছে কিনা, বা যে নলেজটা লাগবে এই নলেজটা থাকে না। এবং এই নলেজটা কম থাকার কারণেই আমরা অনেক সময় অনেক কিছুতে অ্যাপ্লাই করি না, বা আমরা আমাদের অপশন গুলোকে আমরা যাচাই করার যে সুযোগটা আমরা সেই সুযোগটা পাই না। আপনাদের মাধ্যমেই বাকিরা এই সুযোগগুলো পাবে এবং সবাই একটা তাদের যে নিজ লক্ষ্যে পৌঁছতে পারবে সেই কামনাই করি, এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের যদি উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা বা জানার বিষয় থাকে, আপনারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের অতিথি সহ আমরা চেষ্টা করব সেই কমেন্ট গুলোর আপনাদের রিপ্লাই দিয়ে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য পূরণের পথে সহযাত্রী হতে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি এবং শুভ বিকেল শরীফকে। ধন্যবাদ।